গল্প হৃদয় সাইরে প্রণয়ের ছন্দ। লেখনীতে শার্লিন হাসান। অন্তিম পর্ব। মেয়ে ফুল শুনেছ? আমি সরি। সেরিন কোন কথা বলে না। শুভ্র পুনরায় শুধায়। সরি পাখি। ক্ষমা করো আমায়। ইট শো ওকে। না ইট শো ওকেতে হবে না। এই ইট শো ওকেতে আমি অভিমান দেখতে পাচ্ছি। তাহলে মন থেকে বলো। আচ্ছা। কি আচ্ছা? কিছু না। বলো না। তখন সেরিন শুধায়। কি বলবো? বলো ক্ষমা করলাম। ইট শো ওকে। প্রবলেম কি তোমার? আপনার প্রবলেম কি সেটা আগে বলুন তো। বললাম না ইট শো ওকে। ও তো লুতুফুতু আমার পছন্দ না। আমার ঘুম আসছে, প্লিজ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। এই তোমায় আমি এত সুন্দর ভাবে সরি বলেছি। একটা কথা মনে রাখবেন, আঘাত দেওয়ার পর ক্ষমা চাইলে ক্ষমা করা যায়। তবে আঘাতের ক্ষতটা সহজে ভোলা যায় না। আমি আদুরে মেয়ে। কেউ আমায় চোখ রাঙিয়ে কথা বলেনি। অল্পতে আমি হার্ট হই। সেখানে আচ্ছা বাদ দেই। কথাটা বলে সেরিন কল কেটে ফোন সুইচ অফ করে নেয়। ভীষণ কান্না পাচ্ছে তার। কখনো তার বাবা তাকে চোখ রাঙায়নি। তার কথার উপর দিয়ে কেউ কিছু বলেনি। এই না যে সেরিন অধপতনে গেছে। সে যথেষ্ট ভালো মন্দ বুঝে। শুভ্র যাচাই বাছাই না করেই তাকে ভীষণ হার্ট করেছে। অন্ধকার রুমে উঠে বসে সেরিন। তার মনটা ভীষণ খারাপ। হুটহাট, যেটাকে মুড সুইংও বলা যায়। মুহূর্তে নিজেকে পাগল মনে হচ্ছে। উঠে বেকনিতে যায় সেরিন। রাত প্রায় 12টার ঊর্ধ্বে। আকাশে উজ্জ্বল শশী আলো ছড়াচ্ছে। সেরিন সেদিকে তাকিয়ে জোরে কয়েকটা শ্বাস নেয়। কিছুক্ষণ দোলনায় বসে দল খেয়ে রুমে আসে। কেন জানি কিছু লেখার ইচ্ছে হলো। ডায়েরিটা বের করে তাতে লিখে। বাবুর পাপা বাবুর আম্মুকে ভীষণ হার্ট করেছে। বাবুর আম্মু ভীষণ অভিমান করেছে। বাবুর পাপা এত পচা কেন? সে জানে না বাবুর আম্মু একটা ধমক দিলেই চোখে অশ্রু ঝরে। নিতে পারে না বাবুর আম্মু। সে ভীষণ সফট হার্টের। বাবুর পাপার মতো নির্দয় নিষ্ঠুর না। বাবুর পাপা বাবুর আম্মুকে বুঝে না। নিচে তারিখ আর সময়টা লিখে রাখে সেরিন। টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে সেরিন। কিছুক্ষণ চোখ বুজে থেকে উঠে সূরা আর রাহমান তেলাওয়াত শুনে সেরিন। আজকে রাতে তার ঘুম হবে না, ভালো করেই বুঝে গেছে। ওইদিকে শুভ্র বেকনিতে বসে তার আর সেরিনের পিকচার দেখছে। শুভ্র পারছে না এখনই গিয়ে সেরিনের মনটা ভালো করে দেয়। মনে মনে শপথ নিয়েছে আর যাই হোক সেরিনের সাথে বাজে বিহেভ করবে না। আর না তাকে ধমকাধমকি করবে। সবকিছু ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপর যা বলার বলবে। তাও নরম স্বরে। মেয়েটা বেশ সফট হার্টের। অল্পতে কষ্ট পায়। এভাবেই তাদের দুজনের রাতটা কোন রকমের কাটে। শুভ্র তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ আদায় করে নেয়। সকাল সকাল হাঁটতে বের হয় সে। তাদের কলেজের পেছনের বিশাল মাঠের শেষ প্রান্তের দিঘিতে। পাশে একটা হোস্টেল আছে, সেটাও যারা অনাথ বা বাড়ি দূরে তাদের থাকার জন্য। শুধু ছেলেদের জন্য এই ব্যবস্থা। শুভ্র দিঘির পাড়ে গিয়ে হিমশীতল বাতাস উপভোগ করে। হাঁটাহাঁটি শেষে সে বাড়িতে এসে কফি খায়। আগামী কালকে তারা বিয়ের শপিংয়ে যাবে। সুলতানা খানম শুভ্রকে বলছে সেরিনকে চৌধুরী বাড়িতে নিয়ে আসতে। সে তো এখন বরপক্ষ, যেহেতু বিয়ে হয়ে গেছে। শুভ্র কিছু বলে না। চুপচাপ সবার কথা শুনে। বাকিরাও একই কথা বলছে সেরিনকে নিয়ে আসতে। তবে একটা ব্যাপার সুন্দর, তাদের মধ্যে কি হয়েছে সেটা কেউই জিজ্ঞেস করেনি। ব্যাপারটা তাদের পার্সোনাল। শুভ্র রেডি হয়ে কলেজে আসে। আজকে তার মেজাজ ভালো না, সাথে মুড অফ। কলেজে প্রবেশ করে প্রথমে পিটিতে যায় শুভ্র। স্টুডেন্টদের বসিয়ে সে সামনের এক্সাম নিয়ে কিছু কথা বলে। তবে বেশিরভাগ স্টুডেন্টের চোখে মুখে বিরক্তির ছাপ। শুভ্র পিটি শেষে ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি টিচারকে তার রুমে আসার জন্য বলে। তার কিছুক্ষণের মধ্যে টিচার শুভ্র রুমে উপস্থিত হয়। শুভ্র কিছুটা মেজাজ দেখিয়ে বলে, কয়েক মাস আগে সেরিন নামের মেয়েটির মাথায় কেউ বোতল ছুঁড়েছিল। আমি যতটুকু জানি আপনার ক্লাস চলাকালীন। এবং মেয়েটাকে আমার কাছেও পাঠানো হয়, বলা হয়েছে দেওয়ালের সাথে ধাক্কা খেয়েছে। রাইট? স্যার কিছুটা ইতস্ত বোধ করে বলে, আসলে শুভ্র স্যার, আমি শুধু হ্যাঁ আর না উত্তর জানতে চেয়েছি। কোন আসলে? শুভ্র বা স্যার টাইপের কোন কথা না। হ্যাঁ। ওইদিন জুম্মান তাকে বোতল ছুঁড়ে মারে। তাহলে মিথ্য এটা কেন বলা হয়েছে?
আসলে স্যার, এখন আমার কি করা উচিত বলুন তো? ওই জুম্মানকে টিসি দেওয়া বাকি আপনাকে কলেজ থেকে বিদায় করা। আমার দেওয়া রুলস আপনি ব্রেক করেছেন স্যার। আপনার তখন দায়িত্বটা কি ছিল বলুন তো? জুম্মানকে কয়েকটা থাপ্পড় দেওয়া। তা তো করেননি, আমায় উল্টো মিথ্যে বলেছেন। সরি স্যার। লাস্ট ওয়ার্নিং। আজকের মিটিংয়ে আবারও বলে দেব সবাইকে। এরপর আমার রুলসের ব্রেক হলে এর পদক্ষেপ আমি গ্রহণ করতে বাধ্য। এখন আসতে পারেন। স্যার বেরিয়ে যেতে শুভ্র এসির পয়েন্ট বাড়িয়ে দেয়। দপ্তরিকে বলে কফি আনায় শুভ্র। তার মিটিং শেষে কুমিল্লায় যেতে হবে। পাটোয়ারি বাড়িতে শশীর বিয়ের প্রিপারেশন চলছে। সেরিন বিল্ডিংয়ের প্রতিটি রুম সাজাচ্ছে। মাহি সহ ক্লিনও করছে। শশীকে কোন কালে কোন কাজ করতে হয় না। কাজ দেখলে তার ঘুম পায়, মাথা ব্যথা করে। এক কথায় শশী কাজ প্র। সেরিনকেই বেশিরভাগ সময় অতিথি বা ফ্যামিলি ইভেন্টের রুম সাজাতে হয়। নতুন চাদর, সোফার কভার ইত্যাদি দিয়ে। মাহি সহ বেচারি চুপচাপ কাজ করছে। এক পর্যায়ে সেরিন বলে, তুমি বিয়ে কবে করবা? তাড়াতাড়ি বিয়েটা করে নেও। আমি তোমার বিয়েতে নাচব। করব, করব আর 6 মাস পরেই। নিশাতের এক্সামের পরী করো। কিসের নিশাত? কেন তোমার গফ? না আনাদের ব্রেক আপ হয়ে গেছে। বাহ আমি জানি না তাহলে। তুই তো বিজি। আর আমাদের তেমন কথাও হয় না। তাহলে অন্য মেয়ে খুঁজব। এমনিতে খালামনির 2 মেয়ে আছে, আবার মেহের আছে। তোর যাকে ভাবি হিসাবে পছন্দ হয় তাকেই আমি বিয়ে করব। সাফা, রাফা, মেহের। কি জানি। 3জন সুন্দরীর কাকে তোমার মনে ধরে কে জানে। ধরেছিল একজনকে। টিকলো না তো। বাদ দাও। মেয়েটা বুঝেনি তোমায়। কি হারিয়েছে পরে বুঝবে। ওর থেকে দূরে থাকবি সেরিন। ও ভীষণ বাজে। তোর ক্ষতি করতে চায়। মাথা খারাপ তোমায় ভাইয়া। ও তোমায় এক্সাইমিন প্রাক্তন, তোমার রাগের থেকে হয়তো এসব বলছো। বাট ট্রাস্ট মি, ও ভীষণ ভালো একজন ফ্রেন্ড। মানুষ হিসাবে বলবো না, বাট বন্ধু হিসাবে সিজ। বাস যখন খাবি তখন আমার কথার মানে বুঝবি সেরিন। বাদ দাও তোমার রাগের থেকে এটা বলছো। ওকে আমি চিনি। ও খুব ভালো একটা মেয়ে। ওকে। থাক তোর ভালো ফ্রেন্ড নিয়ে। কথাটা বলে মাহি চলে আসে। সেরিন মাহির যাওয়ার পানে তাকিয়ে হাসে। নিশাতকে কল দেয় তখন। কল রিসিভ হতে হেসে বলে, কিরে তুই আমার ভাইকে কি বলেছিস? হ্যাঁ। ও আমার মুখে তোর নাম সহ্য করতে পারছে না। আমি তো জানি তুই ভীষণ ভালো একটা মেয়ে। হ্যাঁ। মেয়ে হিসাবে ভালো হতে পারি, বাট তোর ভাইয়ের প্রাক্তন হিসাবে না। মজা নিচ্ছিস? আরে ইয়ার, তোর ভাইটা 1 নাম্বারের তোত্তারা। দেখ তুই কত সুইট একটা মেয়ে, তোর ভাইও হওয়া চাই সুইটতা না, এটা দেখি করলা পাতা। তুইও না। বাদ দে। কি করছিস? কাজ করি রে। এমা শুভ্র সারদের এত সার্ভেন্ট থাকতে তুই কেন কাজ করছিস? দেখ তোকে কি ওরা কাজের বুয়া পেয়েছে? কি আজব মানুষ রে বাবা। আরে ইয়ার, আমি পাটোয়ারি বাড়িতে। আর শশীর বিয়ে তো, তাই আরো কি রুম গুছিয়ে নিচ্ছি। পরে চাপ পড়বে বেশি। ও আগে বলবি তো। বলার সুযোগ দিয়েছিস তুই। আচ্ছা কাজ কর। সময় হলে কল দিস। কথা বলবনি। ওকে বাই। শুভ্র মিটিংয়ে বসেছে। তার কথাবার্তা সব শেষ হতে বলে। ক্লাস চলাকালীন কোন ঘটনা, স্টুডেন্টদের মাঝে ঝগড়া মারামারি টাইপের কিছু হলে অবশ্য বিচার করবেন। আর আমার প্রতিষ্ঠানের কোন মেয়েকে যাতে অসম্মান করা না হয়। আর নির্দোষ হলেও যাতে সঠিক বিচারটা সে পায়। আমি জানি আমার প্রতিষ্ঠানের ভালো ছেলের সংখ্যা স্বল্প হলেও আমার সামনে আসলে সবই ভালো। যদি ক্লাসের বিষয়টা ক্লাসে মিটমাট না করতে পারেন, সোজা আমার কাছে পাঠিয়ে দিবেন। অবশ্যই এই দায়িত্বটা ভালোভাবে পালন করবেন। আর বিচারটাও সুষ্ঠুভাবে। এটা ভাববেন না কেউ যে বিচার হেরফের করবেন। আমার লোক লাগাবো আছে, ঠিক আছে। পরে স্টুডেন্টদের সাথে আপনাদের চাকরি নিয়েও টানাটানি হবে। শুভ্র কথায় সবাই ওকে স্যার বলে। তাদের মিটিংয়ের পার্ট শেষ হতে শুভ্র বেরিয়ে পড়ে কুমিল্লার উদ্দেশ্য। আজকে সে গাড়ি নিয়েই বের হয়েছে। লোকাল বাসে যাওয়ার মুড নেই। কুমিল্লায় এসে প্রথমে সে একতোড়া ফুল নেয়। শপিং মলে গিয়ে একটা ব্রেসলেট নেয় গোল্ডের। সেই সাথে চকলেট টেডি বিয়ার। তার মধ্যে একটা টেডি বিয়ার লাভ শেপের মাঝে সরিব। সবকিছু গাড়িতে রেখে লাস্ট একটা ক্যাক নেয়। সেটার উপরে লেখা সরি মেয়েফুল। তাড়াহুড়োয় যা মাথায় এসেছে তাই নিয়েছে।
2 ঘন্টার মাঝে শপিং শেষ করে বাড়ির উদ্দেশ্য রওনা দেয় শুভ্র। সন্ধ্যায় শুভ্র পাটোয়ারি বাড়িতে যায়। শশীকে দিয়ে সেরিনের রুমে জিনিসগুলো পাঠিয়ে দেয়। সেরিন তাকে দেখেও না দেখার ভান করেছে, তাও সবার সামনে। শুভ্র সেসবে কিছু বলেনি, শুধু জানিয়েছে আগামীকালকে সকালে চৌধুরী বাড়ির বউ চৌধুরী বাড়িতে চলে যাবে। সেরিন শুনেছে কথাটা, তবে কিছুই বলেনি সে। শুভ্র বাকিদের সাথে গল্প করে। একবারে রাতের ডিনার করেই সে রুমে যায়। সেরিন কিচেনে কফি বানাচ্ছে। শুভ্র রুমে এসে খাটে আধশোয়া হয়ে ফোন স্ক্রল করছে। কিছুক্ষণের মধ্যে সেরিন আসে কফির মগ হাতে। শুভ্র কফির মগটা চুপচাপ তাকে দিয়ে দেয়। মগ হাতে সেরিনের দিকে তাকায় শুভ্র। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, মুখটা অমন করে রেখেছ কেন? এমনিতে কিছু এনেছিলাম আমি, তুমি সেগুলো দেখোনি। ইচ্ছে করছে না। দেখো সেরিন, মানুষ মাত্রই ভুল, কেউই ভুলের ঊর্ধ্বে না। শুনেছি। আচ্ছা সরি। ইট শো ওকে। এরপর তোমার মুখটা অমন গোমরা দেখলে খবর আছে। সেরিন মাথা নাড়ায়। শুভ্র তখন শুধায়, যাও গিফটগুলো খুলে দেখো। সেরিন গিফটগুলো খাটের উপর আনে। শুভ্র সামনেই খুলে দেখে। আর কিছু বলেনি সেরিন। শুভ্র সহ কেক কাটে তারা। ব্রেসলেটটা শুভ্র সেরিনের হাতে পরিয়ে দেয়। বাকিগুলো রেখে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে সেরিন। শুভ্র বুকে মাথা লুকিয়ে নেয়। শুভ্র সেরিনের কপালে চুমু একে বলে, দেখো রাগটা একটু কমাও। সবই বুঝলাম। এত কিছু করলেন তো একবার ভালোবাসি বউ বলে দিলেই তো হতো। ওটায় আমি গলে যাই। ও তো গলার দরকার নেই। ঠিক আছে। পরের দিন দুপুরের শেষ বিকেলের দিকেই চৌধুরী পরিবারের সবাই কুমিল্লায় যায়। সেরিন শুভ্র সাথে সেদিন সকালেই চলে আসে চৌধুরী বাড়িতে। পরিবারের বড়রা মাইক্রো দিয়ে। সেরিন, শুভ্র, আর্থ, আদ্রিতা, অধরা তারা এক গাড়িতে করে যাচ্ছে। পুরো বিকেল আর সন্ধ্যায় তারা শপিং করেই কাটিয়ে দেয়। 10টার দিকে রেস্টুরেন্টে ঢুকে ডিনার করে আবার দাউদকান্দির উদ্দেশ্য রওনা দেয়। সেরিন মেঘনা ব্রিজের উপর আসতে বাইরের দিকে মুখ নিয়ে ঠান্ডা হিমশীতল বাতাস উপভোগ করে। এই নদীর ঠান্ডা বাতাসটা সেরিনের অনেক পছন্দের। বাড়িতে এসে যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে বাড়ি ডেকোরেশনের কাজ শুরু হয়ে যায়। সেরিন, আদ্রিতা, অধরা তারা সবাই ঢালা সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুলতানা খানম সহ তারা ঢালা রেডি করে নেয়। সন্ধ্যার দিকে পাটোয়ারি বাড়িতে যাবে ঢালা দিতে। সময়টা ব্যস্ততার মাঝেই কাটছে সবার। বিকেলে পাটোয়ারি বাড়ি থেকে ঢালা আসবে। জোরদমে রান্নাবান্না চলছে। এছাড়া চৌধুরী বাড়ির অন্যান্য পরিবারও আসা যাওয়া হচ্ছে এমপির বাড়িতে। যেহেতু রাস্তা থেকে পুরো বাড়িটাই ডেকোরেশন করা হয়েছে। শুভ্র কলেজে এসেছে। লাস্ট পিরিয়ডের সময় ল্যাব ক্লাস ছিল ফার্স্ট ইয়ারের। কয়েকদিন পর ইয়ার চেঞ্জ ফাইনাল এক্সাম। তখন আবার নিশাত বিনা অনুমতিতে শুভ্র রুমে প্রবেশ করে। শুভ্র ল্যাপটপে ব্যস্ত থাকায় নজর রাখেনি সেদিকে। নিশাত শুভ্র সামনের চেয়ার টেনে বসতে শুভ্র সেদিকে দৃষ্টি স্থির করে। মেজাজ দেখিয়ে বলে, অনুমতি দিয়েছি আমি। আমার রুমে এসেছো অনুমতি ছাড়া আবার বসেছো। প্রবলেম কি তোমার? আরে শুভ্র ছাড়। আমার বান্ধবী আপনার বউ না হলে আমি হতাম। সে যাই হোক, শালীর অধিকার নিয়ে এসেছি। এমনিতে বউ হলেও খারাপ হয় না। কথাটা শেষ হতে নিশাত চেয়ার ছেড়ে দাঁড়াতে শুভ্রও পুনরায় দাঁড়িয়ে পড়ে। ঠাস করে দুটো চড় বসিয়ে দেয় নিশাতের গালে। রেগে বলে, এরপর আমার রুমের আশেপাশে আসলে তোর পা আমি ভেঙে দেব। নিশাত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মাথা ঘুরছে, পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসছে। শুভ্র দিকে এক নজর তাকিয়ে কোনোরকম বেরিয়ে আসে সে। সামনের সবই ঘুরছে তার সামনে। মনে মনে স্থির করে নিয়েছে আর আসবে বা শুভ্র আশেপাশে। এই চর জীবনে যে একবার না খেয়েছে তাহলে তার 7 কপালের ভাগ্য। আজীবন মনে রাখার মতো চর। না, এর বউ শেরিনি ঠিক আছে। আমি শালী হিসাবেই ঠিক আছি। দেখতে যতটা সুন্দর, ব্যবহার আর মাইর তার চেয়ে জঘন্য। সেরিন, এটা তোর জন্যই ফিক্সড করা বইন। আর ভুলেও তাকাবো না। নিশাত কোনোরকম গাড়িতে উঠে নিজের বাড়ির উদ্দেশ্য রওনা হয়। নিশাত যেতে শুভ্র বেরিয়ে আসে রুম থেকে। তার কাজ আছে সেজন্য বাড়ি চলে এসেছে। এসে রুমে প্রবেশ করে, হাত ঘড়িটা খোলে, সোফায় বসে পড়ে। সেরিন সবে শাওয়ার নিয়ে বেরিয়েছে।
শুভ্রকে দেখে সোজা নিচে আসে। কোল্ড ড্রিঙ্ক নিয়ে পুনরায় রুমে যায়। শুভ্র চোখ বন্ধ করে আছে। সেরিন তার সামনে কোল্ড ড্রিঙ্ক ধরে বলে, এটা খেয়ে নিন। সেরিনের থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে শুভ্র মাথা নাড়ায়। সেরিন আজকে শাড়ি পরেছে। দেখতে অনেকটা বউ বউ লাগছে। শুভ্র ড্রিঙ্কটা শেষ করে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে যায়। সেরিন রেডি হয়ে শুভ্রর জন্য ওয়েট করে। শুভ্র এসে রেডি হতে সেরিন বলে, আপনি আমায় জন্য একটা শাড়িও আনলেন না। আর্থ ভাইয়ার বিয়ে আপনি তো পারলে আমায় শপিং করিয়ে দিতে পারতেন। সময় নেই, পরে করে দেব। এই আপনার কিসের এত ব্যস্ততা? বউয়ের থেকে কি ব্যস্ততা বেশি? দুটোই ইম্পর্টেন্ট। দেখো, কাজ না করলে তোমার শখ পূরণ করব কিভাবে? ঠিক আছে, আমিও যখন কোন জব পাবো, ইনকাম করব, তখন আমি আপনার মতো কিপটামি করব না। আমি আমার বরের জন্য শপিং করব আমার টাকা দিয়ে। এই তুমি খোটা দিচ্ছ। আচ্ছা, আমি কুমিল্লায় গেলে আনবো শাড়ি। বাট আমার এসবে আইডিয়া নেই। আপনার পছন্দে একটা আনলেই হবে। সেখন আপনি আমায় পছন্দ করেছেন, তাহলে পছন্দ খারাপ হবে না আশা করি। সেরিনের কথায় শুভ্র হাসে। সেরিন নিজেও হেসে দেয়। সেরিন উঠে আয়নার সামনে গিয়ে বলে, আজকে আমি শাড়ি পরেছি। আপনি দেখেছেন? হ্যাঁ, দেখলাম তো। বলুন তো কেমন লাগছে? শুভ্র মেয়ে ফুল? না, শুভ্র বউ ফুল সেরিন। আচ্ছা, শুভ্র বউ ফুল সেরিন। বিকেলের দিকে সাফা, রাফা, মেহের, সিদরাত, মাহি সহ তারা আসে। সেরিনের খালামণি ঢাকা থেকে এসেছে। সিদরাতকে দেখে সেরিন, শুভ্র বেশ খুশি হয়। হালকা নাস্তা করে ঢালাগুলো দিয়ে তারা বেরিয়ে পড়ে। সবাই ব্রিক রেড কালারের শাড়ি পরেছে। সবাইকেই সুন্দর লাগছে। ঢালা দেওয়ার সময় রাস্তায় পিকচার ভিডিও নিয়ে নেয় তারা। সবাই মিলে সুন্দর একটা মুহূর্তে পার করে। সেরিন গ্লাস পিঙ্ক কালারের শাড়ি পরেছে। অধরা, আদ্রিতা তারা পার্পল কালারের শাড়ি পরেছে। সন্ধ্যায় নাস্তা করে গাড়ি রেডি হতে তারা তিনজন রওনা হয়। তাদের গাড়িতে কিছু ঢালা, বাকিগুলো পেছনের গাড়িতে করে আসছে। পাটোয়ারি বাড়ির গেট থেকে শুরু করে গার্ডেনের রাস্তা, পুরো বাড়ি লাইটিং করা হয়েছে। যেহেতু তারা সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, ভিউটা সুন্দর এসেছে। একে একে সবগুলো ঢালা ভেতরে নেওয়া হয়। রাস্তার সাইডেই তাদের গাড়ি দাঁড় করানো। সেরিন, আদ্রিতা, অধরা তারা ভেতরে যায়। সাফা, রাফা, মেহের আফসোস করছে এবার আর সেরিন সহ মেহেন্দি পরা হবে না। কত মজা হতো! এখন তো সেরিন তার ননদিনীদের সাথেই মেহেন্দি পরবে। অনেকটা সময় তারা শশী, সাফা, রাফা, মেহেরের সাথে কথাবার্তা, আড্ডা দেয়। শুভ্র সেরিনকে কল দিয়ে জ্বালাচ্ছে। আজকে কি পাটোয়ারি বাড়িতেই তারা থেকে যাবে নাকি? সেরিন বলেছে ডিনার করে তারা রওনা হবে। শুভ্র আর কিছু বলেনি। প্রায় 11:30টার দিকে তারা ডিনার করে কফি নেয়। বিদায় জানিয়ে তড়িঘড়ি রওনা হয়ে নেয়। যদিও অত দূরে না, 30 মিনিট সময় এনাফ। যেহেতু ড্রাইভার নিয়ে এসেছে, অত প্যারা নেই তাদের। দেখতে দেখতে আর্থর হলুদের দিন চলেই আসে। খুবই ঝাঁকঝমক ভাবেই হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনটি মঙ্গলবার। আজকে আর্থর বিয়ে। শশী অফিসিয়াল ভাবে তার ওয়াইফ হবে। চৌধুরী বাড়িতে ভীষণ ব্যস্ততা। সেরিনও নিজের জামাকাপড় দেখছে কি পরব বিয়েতে। শুভ্র তার জন্য শাড়ি আনেনি, এই নিয়ে একটা অভিমান জমেছে সেরিনের। ভাইয়ের বিয়ের ব্যস্ততার ভিড়ে ভুলেই গিয়েছে সে। যদিও এরপর অনেকবার কুমিল্লায় আসা যাওয়া হয়েছে। মনে করে আর কিছুই চুজ করে আনেনি সেরিনের জন্য। অধরা, আদ্রিতা তারা 11টা বাজে সাজতেন বসেছে। সেরিন তখনও সাজতেন যায়নি। সে নিচে সবার সাথে কথা বলছে। তখন মীরা ইসলাম সেরিনকে তারা দেখিয়ে বলেন, আদ্রিতা অধরার সাথেই সাজতেন বসে যেতে। আবার যদি লেট হয়ে যায়। মেজো আম্মু, আমার অত লেট হয় না। সেরিনের কথায় শুভ্র তার দিকে তাকায়। মুখ বাঁকিয়ে বলে, আসলেই লেট হয় না। যাওয়ার সময় আধ সাজে দৌড় মারে উনি। তখন গাড়িতে বসে আফসোস করে, আম্মু ঠিকই বলেছে, যাও, তোমাদের তো আবার সময় লাগে বেশি। শুভ্র কথায় আয়মান চৌধুরী সুর মিলিয়ে সুলতানা খানমকে উদ্দেশ্য করে বলেন, তুমিও তো সেরিনের দলের লোক। লেট হয় না বলে 4 ঘন্টা লেট করাও। তারপর দেখা যায় আধ সাজে গাড়িতে দৌড়। সেরিন, সুলতানা খানম তাদের মুখের দিকে তাকিয়ে আছে। সেরিনের শুভ্র দিকে চোখ পড়তে শুভ্র যাওয়ার জন্য ইশারা করে।
কিন্তু সেরিন তো অভিমান করে আছে। শুভ্রকে বুঝাতে অক্ষম সে, তাই চুপচাপ উপরে চলে যায়। জান্নাতুল ফেরদৌস আবার অনেক আগেই সাজতেন বসে গেছেন। উনি একটু সাজগোছের পাগল। শুভ্রমা তেহজিবও সাজত, তবে সাধারণের মাঝে। এই সাধারণ সাজেই তাকে অসম্ভব সুন্দর লাগত, যার সৌন্দর্যতা আজও ভুলতে পারেনি আরফিন চৌধুরী শুভ। ও তো প্রসাধনী ব্যবহার না করলেও 90 দশকের নায়িকা হিসাবে তাকে অসম্ভব সুন্দর লাগত। জান্নাতুল ফেরদৌস কৃত্রিম প্রসাধনী ব্যবহার করলেও তেহজিব তটিনীর আশেপাশেও এখন অবধি যাননি। শাওয়ার নিয়ে হেয়ার ড্রয়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছে সেরিন। তখন আবার শুভ্র আগমন ঘটে। সে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে সেরিন লেহেঙ্গাটা বের করে এক নজর দেখে। অফ হোয়াইট কালারের ভেতর হালকা পিঙ্ক কালার লেহেঙ্গা, সাথে ম্যাচিং গোলাপ ফুল যেগুলো শুভ্র এনে দিয়েছিল। সেরিন লেহেঙ্গাটা পরিধান করে সাজতেন বসে। প্রথমে চুলগুলো বেঁধে নেয়। কোমর অবধি গড়ানো চুলগুলো ছেড়ে তাতে গোলাপ গুজে দিয়েছে। সিথিতে ম্যাচিং করা একটা টিকলি, ইয়ারে সেম টিকলির ইয়াররিং। তেমন একটা সাজেনি সে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে সেরিনের। শুভ্র আজকে অফ হোয়াইটের মাঝে হালকা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরিধান করেছে। শুভ্রকে শুভ্র লাগছে বেশ। মনে হয় শুভ্র ফুলের মাঝে হালকা পিঙ্ক কালার। সেরিন জোর করে শুভ্রকে দাঁড় করিয়ে মিররে পিক তুলে নেয়। শুভ্রকে বলে দিয়েছে আগে নিচে গিয়ে পিক তুলবে, তারপর যা করার করবে। আর্থ আজকে বর সেজেছে তার প্রিয়তমার জন্য। আজকের দিনটা তার জন্য অনেক আনন্দের। চৌধুরী বাড়ির প্রিন্সেসরাও অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে। শুধু বউরা শাড়ি পরেছে। শুভ্র, সেরিন থেকে শুরু করে প্রত্যেক কাপল পিক তুলেছে। তাদের বাড়ির রাস্তাতেই তাদের অর্ধেক ফটোশ্যুট করা শেষ হয়ে গেছে। 1:30টার দিকে পাটোয়ারি বাড়িতে আসে তারা সবাই। চৌধুরী পরিবারের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। মেহের সেরিনকে টেনে ভেতরে নিয়ে আসে। মেয়ে পক্ষ বানিয়ে দেয়। সেই সাথে গেটে টাকা নিয়ে কিছুক্ষণ কথা হয়। মূলত মজার ছলেই। জানে আর্থ ফিক্সড করা অ্যামাউন্টই দিবে। তাদের মোজাখুনোশুটির পর আর্থকে ফুলের তোড়া দিয়ে বরণ করে স্টেজে নেওয়া হয়। সেরিন ভেতরে গিয়ে প্রথমে শশীর সাথে দেখা করে। মেয়েটাকে অফ হোয়াইট কালারের গাউনে সাজানো হচ্ছে। খাওয়া দাওয়া, ফটোশ্যুট কিছুটা শেষ হতে আর্থকে ভেতরে নেওয়া হয়। একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা হয় বিয়ে পোড়ানোর জন্য। ফ্লোরের উপর বিছানা করে তাতে ফুল দিয়ে পর্দা করা। তার দুই পাশে দুজনকে বসানো হয়। শশী কান্না করছে দেখে কিরণ পাটোয়ারি টিস্যু এগিয়ে দিয়ে বলে, আমার কলিজা কান্না করতে হবে না। এই তো আমরাই। তখন আর্থভরা মজলিসে মুখ ফসকে বলে, ওটা আপনার কলিজা না, আমার কলিজা। আর্থর কথায় বাকিরা হাসলেও শশী বেশ লজ্জা পায়। কাজী এবং হুজুর সহ বিয়ে পড়ানো শেষ করে। বড় বউকে একসাথে স্টেজে নেওয়া হয়। তারা আয়না দেয় দুজনের হাতে। তখন সেরিন আর্থকে বলে, ভাইয়া কি দেখো আয়নায়। তখন আর্থ শুধায়, উপরওয়ালা আকাশের সত্যিকারের শশীটা আমায় দিয়ে দিল। এক টুকরো চাঁদ। তখন সাফা বলে, বনু তুমি কি দেখো। সবচেয়ে ভালো মনের মানুষটা। এই তো তাদের খুনোশুটি, দুই পরিবারে আরেকটু সুন্দর সময় কাটানো। আরশিয়া, অক্ষর এসেছে বিয়েতে। আরশিয়া শুভ্রকে একদমই আশা করেনি। তার উপর শুনেছে অক্ষরও নাকি সেরিনকে পছন্দ করত। যদিও আফসোস নেই এসবে। তবে ব্যাপার কেমন যেন। আরশি শুভ্রকে পছন্দ করলেও শুভ্র বিয়েটা সেরিনকে করেছে। আবার অক্ষর সেরিনকে পছন্দ করলেও বিয়েটা করেছে আরশিকে। শুভ্র ও আরশির সাথে হাসি মুখে কথাবার্তা বলে সন্ধ্যার দিকে রওনা হয় তারা। প্ল্যান করেছে ফ্রেশ হয়ে তারা কুমিল্লায় যাবে রাতের শহরে। মেঘনা ব্রিজের উপর দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করবে। চৌধুরী বাড়িতে আসে সাফা, রাফা, মেহের। মাহি ব্যস্ত কুমিল্লায় যাওয়ার কিছুক্ষণ আগেই সে আসবে। ফ্রেশ হয়ে সবাই চাকরি খেয়ে নেয়। শশী চেঞ্জ করে থ্রি পিস পরে নেয়। লিভিং রুমে সবাই বসে কথা বলছে। আদ্রিতা, অধরা, সেরিন, সাফা, রাফা, মেহের তারা আর্থর রুম সাজায়। রাতের ডিনার করেই তারা বের হবে। আর্থ, শশী ছাড়া। ডিনার করতে করতে 11:30 পেরিয়ে যায়। বাকিরা তাড়াতাড়ি ডিনার করে আর্থর রুমের দরজা দখল করে নেয়। শশীকে আগেই নিয়ে বসিয়ে দেওয়া হয়। আর্থ আসতে তার শালিকা মহল এবল বোনদের দাবি শুনে বেশি কথা বাড়ায়নি, টাকাগুলো সেরিনের হাতে দিয়ে দেয়।
তখন শুভ্র বলে, এতে তারা কিসের ভাই? অনেক কিছুর। ওদের কথা শুনে বাকিরা হাসে। আর্থ ভেতরে প্রবেশ করে, দরজাটা লক করে ভেতরে যায়। শশী বসে আছে এক কোণে। আর্থর টায়ার্ড লাগছে বিধায় ধপাস করে খাটের উপর শুয়ে পড়তে সেটা ভেঙে যায়। বাগজটায় আর্থ শশী কেউই প্রস্তুত ছিল না। শশী দেরি না করে আর্থর কানে ধরে একটা টান দিয়ে বলে, এই তোমায় কে বলেছে এভাবে ধপাস করে শুয়ে পড়তে? আর কি খাট রাখো। আরে খাট তো ভেঙেছি, কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারলাম না। কি বললে তুমি? ওই আর কি বলেছি। আমতা আমতা করে বলে আর্থ। শশী রাগ দেখিয়ে বলে, এখন মুখ দেখাবো কিভাবে? ছি, বড়রা কি ভাববে? এ, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো জানি আমরা এখনো কিছু করিনি, বাকিরা বুঝলে বুঝুক আমরা বাসর করেছি। আর ও তো লজ্জা পাওয়ার কি আছো? বাসর না করলে বুঝি আমরা দুনিয়ায় আসতাম? এই তোমার মুখে কিছু আটকায় না। এই তুমি বেশি লজ্জা পাচ্ছ তাই আর কি। মুখটা বন্ধ রাখবে তুমি। আরে এটা শুভ্র ভাইয়ার বদদোয়া। ওকে ঝালানো এবং পোচানোর কারণে বলেছিল আমি নাকি খাট ভাঙব। খাট ঠিকই ভাঙলো, অথচ কোন কিছুই করলাম না। আবারে একই কথা বলছো। তো কি করব? এখন তুমি বলো। খাট এটা সরাও। আমার ঘুম পাচ্ছে। খাট এক পাশ না হয় ভেঙেছে, আরেক পাশ তো ঠিক আছে। তুমি আমার উপর ঘুমাবে। যদি ঘুমের মধ্যে কোলবালিশ ভেবে লাথি মেরে পেলে দিই, সমস্যা নেই, তবে দেখে শুনে লাথি মেরো। আমার এখনো বাসর করা হয়নি। বাবা ডাক শোনা কিন্তু বাকি আছে। ঠোঁটকাটা বেডা একটা। আসে আদর করি। আর্থ শশীকে ডায়মন্ড গিফট করে। যদিও বা তারা টায়ার্ড, তাই আর্থ শশীর ঠোঁটে দুটো চুমু খেয়ে শুয়ে পড়ে তাকে বুকে জড়িয়ে। 12টার দিকে রওনা হয় সবাই মেঘনা ব্রিজের কাছে যাওয়ার জন্য। মাহিও আসে তাদের সাথে। শহরের রাস্তায় গাড়ির জঞ্জাট একটুও কমেনি। ব্রিজের উপর একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। গাড়ি দুটো নির্দিষ্ট জায়গায় পার্কিং করে তারা ব্রিজের উপর যায়। এক একজন এক এক প্রান্তে। সেরিন শুভ্র একসাথে দাঁড়িয়ে আছে। সেরিন একটু চুপচাপ। শুভ্র আজকে খেয়াল করেছে, তেমন আনন্দ করতে পারেনি মেয়েটা। যদিও বা শুভ্র কিছুই বলেনি। ঘণ্টা খানিকের মতো সময় কাটিয়ে আবারও দাউদকান্দির উদ্দেশ্যে রওনা হয় সবাই। বাড়িতে আসতে আসতে ঘড়ির কাঁটা 2টা পেরিয়ে গেছে। শুভ্র, সেরিন কোন রকম ফ্রেশ হয়। আজকে টায়ার্ড থাকলেও শুভ্র সেরিনকে জিজ্ঞেস করে, আজকে তোমার মন খারাপ কেন? সেরিন কিছু না বলে শুভ্র বুকে হামাগুড়ি দিয়ে পড়ে। পা উঁচু করে কানের কাছে মুখ নিয়ে বলে, আই নিড ইউ। আর ইউ ম্যাড? আমি প্রচুর টায়ার্ড। আই নিড ইউ। কথাটা বলে সেরিন শুভ্র অধর জোড়া দখল করে নেয়। পুনরায় শুধায়, আই নিড ইউ। তোমার ছোঁয়া পুনরায় সর্বাঙ্গে মাখার আমার ভীষণ ইচ্ছে হলো। শুভ্র আর কথা বাড়ায়নি। তার প্রিয় মানুষ তাকে চাচ্ছে, ভীষণ করে চাচ্ছে, আর না করেনি। দুজনেই ভালোবাসার সাগরে তলিয়ে গেল। দেখতে দেখতে আর্থর হলুদের দিন চলেই আসে। খুবই ঝাঁকঝমক ভাবেই হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। দিনটি মঙ্গলবার। আজকে আর্থর বিয়ে। শশী অফিসিয়াল ভাবে তার ওয়াইফ হবে। চৌধুরী বাড়িতে ভীষণ ব্যস্ততা। সেরিনও নিজের জামাকাপড় দেখছে কি পরব বিয়েতে। শুভ্র তার জন্য শাড়ি আনেনি, এই নিয়ে একটা অভিমান জমেছে সেরিনের। ভাইয়ের বিয়ের ব্যস্ততার ভিড়ে ভুলেই গিয়েছে সে। যদিও এরপর অনেকবার কুমিল্লায় আসা যাওয়া হয়েছে। মনে করে আর কিছুই চুজ করে আনেনি সেরিনের জন্য। অধরা, আদ্রিতা তারা 11টা বাজে সাজতেন বসেছে। সেরিন তখনও সাজতেন যায়নি। সে নিচে সবার সাথে কথা বলছে। তখন মীরা ইসলাম সেরিনকে তারা দেখিয়ে বলেন, আদ্রিতা অধরার সাথেই সাজতেন বসে যেতে। আবার যদি লেট হয়ে যায়। মেজো আম্মু আমারও তো লেট হয় না। সেরিনের কথায় শুভ্র তার দিকে তাকায়। মুখ বাঁকিয়ে বলে, আসলেই লেট হয় না। যাওয়ার সময় আধ সাজে দৌড় মারে উনি। তখন গাড়িতে বসে আফসোস করে, আম্মু ঠিকই বলেছে, যাও, তোমাদের তো আবার সময় লাগে বেশি। শুভ্র কথায় আয়মান চৌধুরী সুর মিলিয়ে সুলতানা খানমকে উদ্দেশ্য করে বলেন, তুমিও তো সেরিনের দলের লোক। লেট হয় না বলে 4 ঘন্টা লেট করাও। তারপর দেখা যায় আধ সাজে গাড়িতে দৌড়। সেরিন, সুলতানা খানম তাদের মুখের দিকে তাকিয়ে আছে। সেরিনের শুভ্র দিকে চোখ পড়তে শুভ্র যাওয়ার জন্য ইশারা করে। কিন্তু সেরিন তো অভিমান করে আছে। শুভ্রকে বুঝাতে অক্ষম সে। তাই চুপচাপ উপরে চলে যায়।
জান্নাতুল ফেরদৌস আবার অনেক আগেই সাজতেন বসে গেছেন। উনি একটু সাজগোছের পাগল। শুভ্রমা তেহজিব ও সাজত, তবে সাধারণের মাঝে। এই সাধারণ সাজেই তাকে অসম্ভব সুন্দর লাগত, যার সৌন্দর্যতা আজও ভুলতে পারেনি আরফিন চৌধুরী শুভ। ও তো প্রসাধনী ব্যবহার না করলেও 90 দশকের নায়িকা হিসাবে তাকে অসম্ভব সুন্দর লাগত। জান্নাতুল ফেরদৌস কৃত্রিম প্রসাধনী ব্যবহার করলেও তেহজিব তটিনীর আশেপাশেও এখন অবধি যাননি। শাওয়ার নিয়ে হেয়ার ড্রয়ার দিয়ে চুল শুকিয়ে নিয়েছে সেরিন। তখন আবার শুভ্র আগমন ঘটে। সে শাওয়ারের জন্য ওয়াশরুমে ঢুকে সেরিন লেহেঙ্গাটা বের করে এক নজর দেখে। অফ হোয়াইট কালারের ভেতর হালকা পিঙ্ক কালার লেহেঙ্গা, সাথে ম্যাচিং গোলাপ ফুল যেগুলো শুভ্র এনে দিয়েছিল। সেরিন লেহেঙ্গাটা পরিধান করে সাজতেন বসে। প্রথমে চুলগুলো বেঁধে নেয়। কোমর অবধি গড়ানো চুলগুলো ছেড়ে তাতে গোলাপ গুজে দিয়েছে। সিথিতে ম্যাচিং করা একটা টিকলি, ইয়ারে সেম টিকলির ইয়ার রিং। তেমন একটা সাজেনি সে। আজকে একটু তাড়াতাড়ি রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে সেরিনের। শুভ্র আজকে অফ হোয়াইটের মাঝে হালকা পিঙ্ক কালারের পাঞ্জাবি পরিধান করেছে। শুভ্রকে শুভ্র লাগছে বেশ। মনে হয় শুভ্র ফুলের মাঝে হালকা পিঙ্ক কালার। সেরিন জোর করে শুভ্রকে দাঁড় করিয়ে মিররে পিক তুলে নেয়। শুভ্রকে বলে দিয়েছে আগে নিচে গিয়ে পিক তুলবে, তারপর যা করার করবে। আর্থ আজকে বর সেজেছে তার প্রিয়তমার জন্য। আজকের দিনটা তার জন্য অনেক আনন্দের। চৌধুরী বাড়ির প্রিন্সেসরাও অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরেছে। শুধু বউরা শাড়ি পরেছে। শুভ্র, সেরিন থেকে শুরু করে প্রত্যেক কাপল পিক তুলেছে। তাদের বাড়ির রাস্তাতেই তাদের অর্ধেক ফটোশ্যুট করা শেষ হয়ে গেছে। 1:30টার দিকে পাটোয়ারি বাড়িতে আসে তারা সবাই। চৌধুরী পরিবারের সবাইকে ফুল দিয়ে বরণ করা হয়। মেহের সেরিনকে টেনে ভেতরে নিয়ে আসে। মেয়ে পক্ষ বানিয়ে দেয়। সেই সাথে গেটে টাকা নিয়ে কিছুক্ষণ কথা হয়। মূলত মজার ছলেই। জানে আর্থ ফিক্সড করা অ্যামাউন্টই দিবে। তাদের মোজাখুনোশুটির পর আর্থকে ফুলের তোড়া দিয়ে বরণ করে স্টেজে নেওয়া হয়। সেরিন ভেতরে গিয়ে প্রথমে শশীর সাথে দেখা করে। মেয়েটাকে অফ হোয়াইট কালারের গাউনে সাজানো হচ্ছে। খাওয়া দাওয়া, ফটোশ্যুট কিছুটা শেষ হতে আর্থকে ভেতরে নেওয়া হয়। একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা হয় বিয়ে পোড়ানোর জন্য। ফ্লোরের উপর বিছানা করে তাতে ফুল দিয়ে পর্দা করা। তার দুই পাশে দুজনকে বসানো হয়। শশী কান্না করছে দেখে কিরণ পাটোয়ারি টিস্যু এগিয়ে দিয়ে বলে, আমার কলিজা কান্না করতে হবে না। এই তো আমরাই। তখন আর্থভরা মজলিসে মুখ ফসকে বলে, ওটা আপনার কলিজা না, আমার কলিজা। আর্থর কথায় বাকিরা হাসলেও শশী বেশ লজ্জা পায়। কাজী এবং হুজুর সহ বিয়ে পড়ানো শেষ করে বড় বউকে একসাথে স্টেজে নেওয়া হয়। তারা আয়না দেয় দুজনের হাতে। তখন সেরিন আর্থকে বলে, ভাইয়া কি দেখো আয়নায়। তখন আর্থ শুধায়, উপরওয়ালা আকাশের সত্যিকারের শশীটা আমায় দিয়ে দিল, এক টুকরো চাঁদ। তখন সাফা বলে, বনু তুমি কি দেখো, সবচেয়ে ভালো মনের মানুষটা। এই তো তাদের খুনোশুটির দুই পরিবারে আরেকটু সুন্দর সময় কাটানো। আরশিয়া, অক্ষর এসেছে বিয়েতে। আরশিয়া শুভ্রকে একদমই আশা করেনি। তার উপর শুনেছে অক্ষরও নাকি সেরিনকে পছন্দ করত। যদিও আফসোস নেই এসবে, তবে ব্যাপার কেমন যেন। আরশি শুভ্রকে পছন্দ করলেও শুভ্র বিয়েটা সেরিনকে করেছে। আবার অক্ষর সেরিনকে পছন্দ করলেও বিয়েটা করেছে আরশিকে। শুভ্র ও আরশির সাথে হাসি মুখে কথাবার্তা বলে সন্ধ্যার দিকে রওনা হয় তারা। প্ল্যান করেছে ফ্রেশ হয়ে তারা কুমিল্লায় যাবে রাতের শহরে। মেঘনা ব্রিজের উপর দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করবে। চৌধুরী বাড়িতে আসে সাফা, রাফা, মেহের। মাহি ব্যস্ত কুমিল্লায় যাওয়ার কিছুক্ষণ আগেই সে আসবে। ফ্রেশ হয়ে সবাই চাকরি খেয়ে নেয়। শশী চেঞ্জ করে থ্রি পিস পরে নেয়। লিভিং রুমে সবাই বসে কথা বলছে। আদ্রিতা, অধরা, সেরিন, সাফা, রাফা, মেহের তারা আর্থর রুম সাজায়। রাতের ডিনার করেই তারা বের হবে। আর্থ, শশী ছাড়া। ডিনার করতে করতে 11:30 পেরিয়ে যায়। বাকিরা তাড়াতাড়ি ডিনার করে আর্থর রুমের দরজা দখল করে নেয়। শশীকে আগেই নিয়ে বসিয়ে দেওয়া হয়। আর্থ আসতে তার শালিকা মহল এবল বোনদের দাবি শুনে বেশি কথা বাড়ায়নি, টাকাগুলো সেরিনের হাতে দিয়ে দেয়। তখন শুভ্র বলে, এতে তারা কিসের ভাই, অনেক কিছুর। ওদের কথা শুনে বাকিরা হাসে। আর্থ ভেতরে প্রবেশ করে দরজাটা লক করে ভেতরে যায়।
শশী বসে আছে এক কোণে। আর্থর টায়ার্ড লাগছে বিধায় ধপাস করে খাটের উপর শুয়ে পড়তে সেটা ভেঙে যায়। বাগজটায় আর্থ শশী কেউই প্রস্তুত ছিল না। শশী দেরি না করে আর্থর কানে ধরে একটা টান দিয়ে বলে, এই তোমায় কে বলেছে এভাবে ধপাস করে শুয়ে পড়তে? আর কি খাট রাখো। আরে খাট তো ভেঙেছি কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারলাম না। কি বললে তুমি? ওই আর কি বলেছি। আমতা আমতা করে বলে আর্থ। শশী রাগ দেখিয়ে বলে, এখন মুখ দেখাবো কিভাবে? ছি, বড়রা কি ভাববে? এ, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো জানি আমরা এখনো কিছু করিনি, বাকিরা বুঝলে বুঝুক আমরা বাসর করেছি। আর অত লজ্জা পাওয়ার কি আছো? বাসর না করলে বুঝি আমরা দুনিয়ায় আসতাম? এই তোমার মুখে কিছু আটকায় না। এই তুমি বেশি লজ্জা পাচ্ছ তাই আরো কি। মুখটা বন্ধ রাখবে তুমি। আরে এটা শুভ্র ভাইয়ার বদদোয়া। ওকে ঝালানো এবং পোচানোর কারণে বলেছিল আমি নাকি খাট ভাঙব। খাট ঠিকই ভাঙলো অথচ কোন কিছুই করলাম না। আবারে একই কথা বলছো। তো কি করব? এখন তুমি বলো। খাট এটা সরাও। আমার ঘুম পাচ্ছে। খাট এক পাশ না হয় ভেঙেছে, আরেক পাশ তো ঠিক আছে। তুমি আমার উপর ঘুমাবে। যদি ঘুমের মধ্যে কোলবালিশ ভেবে লাথি মেরে পেলে দিই। সমস্যা নেই, তবে দেখে শুনে লাথি মেরো। আমার এখনো বাসর করা হয়নি। বাবা ডাক শোনা কিন্তু বাকি আছে। ঠোঁটকাটা বেডা একটা। আসে আদর করি। আর্থ শশীকে ডায়মন্ড গিফট করে। যদিও বা তারা টায়ার্ড, তাই আর্থ শশীর ঠোঁটে দুটো চুমু খেয়ে শুয়ে পড়ে তাকে বুকে জড়িয়ে। 12টার দিকে রওনা হয় সবাই মেঘনা ব্রিজের কাছে যাওয়ার জন্য। মাহিও আসে তাদের সাথে। শহরের রাস্তায় গাড়ির জঞ্জাট একটুও কমেনি। ব্রিজের উপর একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। গাড়ি দুটো নির্দিষ্ট জায়গায় পার্কিং করে তারা ব্রিজের উপর যায়। এক একজন এক এক প্রান্তে। সেরিন শুভ্র একসাথে দাঁড়িয়ে আছে। সেরিন একটু চুপচাপ। শুভ্র আজকে খেয়াল করেছে, তেমন আনন্দ করতে পারেনি মেয়েটা। যদিও বা শুভ্র কিছুই বলেনি। ঘণ্টা খানিকের মতো সময় কাটিয়ে আবারও দাউদকান্দির উদ্দেশ্যে রওনা হয় সবাই। বাড়িতে আসতে আসতে ঘড়ির কাঁটা 2টা পেরিয়ে গেছে। শুভ্র, সেরিন কোন রকম ফ্রেশ হয়। আজকে টায়ার্ড থাকলেও শুভ্র সেরিনকে জিজ্ঞেস করে, আজকে তোমার মন খারাপ কেন? সেরিন কিছু না বলে শুভ্র বুকে হামাগুড়ি দিয়ে পড়ে। পা উঁচু করে কানের কাছে মুখ নিয়ে বলে, আই নিড ইউ। আর ইউ ম্যাড? আমি প্রচুর টায়ার্ড। আই নিড ইউ। কথাটা বলে সেরিন শুভ্র অধর জোড়া দখল করে নেয়। পুনরায় শুধায়, আই নিড ইউ। তোমার ছোঁয়া পুনরায় সর্বাঙ্গে মাখার আমার ভীষণ ইচ্ছে হলো। শুভ্র আর কথা বাড়ায়নি। তার প্রিয় মানুষ তাকে চাচ্ছে, ভীষণ করে চাচ্ছে, আর না করেনি। দুজনেই ভালোবাসার সাগরে তলিয়ে গেল। আজকে আর্থ শশীর বিয়ের রিসিপশন অনুষ্ঠান। চৌধুরী বাড়িতে ব্যস্ততা। আর্থ শশীকে সকাল বেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। তাদের ভাঙা খাটের দিকে একবার চোখ ভোলায়। বুঝতে পারছে না এটা ভাঙতে গেল কেন। মনে হয় অনেকদিন হয়ে গেছে তাই। শুভ্র কথা মতো খাটটা চেঞ্জ করা উচিত ছিল ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে আর্থ। দুজনে ফ্রেও হয়ে নিচে যেতে দেখে বাকি কাজকর্ম ঠিকই হচ্ছে, শুধু চৌধুরী পরিবারের সবাই ঘুমোচ্ছে। দুজনে নাস্তা করে রুমে চলে যায়। সকাল 10টার দিকে সবাই নাস্তা করতে বসে। নাস্তা শেষ হতে শশী, সেরিন, আদ্রিতা, অধরা তারা রেডি হতে চলে যায়। আয়মান চৌধুরী, শুভ্র তারা বাকি সব দেখছে। তাদের ইনভাইট দেওয়া গেস্টরা আজকে আসবে। বাড়ির ভেতরের বিশাল লিভিং রুমেই সব ঠিক করা হয়। সেরিন আজকে শাড়ি পরেছে। শশী গাউন পরিধান করেছে, সাথে মেকআপ। মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যে গেস্ট আসা শুরু করে। আর্থ, শশী স্টেজে বসে। শুভ্র সবার সাথে কথা বলছে। তার কিছু গেস্ট আছে। আবার তার বাবার কিছু গেস্ট আছে। সব মিলিয়ে শুভ্র একটু ব্যস্ত। বাকিরা সবাই নিচে আসলেও সেরিন এখন অবধি আসেনি। ফ্যামিলি ফটো তুলবে অথচ সেরিন মিস্টেক। সবাই এক প্রকার তারা দেয় সেরিন কেন আসেনি। শুভ্র মুহূর্তে মেজাজ হারায়। সেই তো গতকাল বড় মুখ করে বলল রেডি হতে বেশি সময় লাগবে না। শুভ্র একটু সাইডে এসে উপরে চলে যায়। রুমে প্রবেশ করতে দেখে সেরিন ড্রেসিং টেবিলের সামনে থেকে কিছু কুড়াচ্ছে। শুভ্র ভেতরে প্রবেশ করে রাগ দেখিয়ে, চেঁচিয়ে ধমকে বলে, টাইম মেইনটেইন করা শিখোনি তুমি? এই তুমি এত লেজি কেন?
তুমি এই বাড়ির বড় বউ, একটু দায়িত্ব জ্ঞান থাকা উচিত তোমার। ধমক শুনে সেরিন সোজা হয়ে দাঁড়ায়। শুভ্র ধমকটা তার পছন্দ হয়নি। মুখ দিয়ে কিছু বলার আগে চোখে যেন পানি টলমল করছে তার। তখন শুভ্র পুনরায় ধমকে বলে, আবারও দাঁড়িয়ে আছো? আমার কথা তোমার কানে যায়নি মেয়ে? আসছি। আপনি আগে যান। কেন? তুমি আবার লেট করতে? আমার সাথে আসবা তুমি? পেছনে দিয়ে আসছি। এই তুমি কি লুকাচ্ছ? কথাটা বলে শুভ্র সেরিনের মুখোমুখি দাঁড়ায়। এক হাতে কোমর জড়িয়ে ধরে, আরেক হাত পেছনে সেরিনের হাত নিজের মুঠোয় নেয়। সেরিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র সেরিনের হাত সামনে আনতে দেখে হাতে কাচের বোতলের টুকরো। শুভ্র তখন জিজ্ঞেস করে, এটা কি সের বোতল? ওই পারফিউমের বোতল? তো এটা নিয়ে এত লুকোচুরির কি আছে? এটা ভেঙে গেছে, ফেলে দাও। হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার মানে হয় না। আপনার পছন্দের এটা। তো যদি বকা দেন? সেরিন, এই পারফিউম শপিং মলে হাজারটা আছে। তুমি এই সামান্য বিষয় নিয়ে ভয় পাচ্ছ? আপনার যেই ধমক ভয় না পেয়ে উপায় আছে। সেরিনের কথা শুভ্র মাথা চুলকে বলে, আসলেই বেশি ধমক দেই? তা নয়তো কি? আচ্ছা, আর দিব না। এবার আসো। সেরিন মাথা নাড়িয়ে কাচের টুকরোগুলো ঝুড়িতে ফেলে দিয়ে শুভ্র সামনে দাঁড়ায়। শুভ্র দিকে তাকিয়ে শুধায়, আমায় কেমন লাগছে? পরীর মতো? তাহলে আসুন আমার জিন। আপনাকে একটা চুমু খাই। পরে। এখন লেট হয়ে যাবে। আপনি এত আনরোমান্টিক কেন? আমি এমনই। আমার আর বাবুর আম্মু হওয়া লাগবে না। ওটা সময় হলে দেখা যাবে। সেরিন শুভ্র বরাবর দাঁড়িয়ে পা উঁচু করে শুভ্র গলা জড়িয়ে ধরে। চুপচাপ শুভ্র অধরে নিজের অধর ছোঁয়ায়। কপালে চুমু দিয়ে বলে, এটা হলো বউয়ের দেওয়া নজর টিকা। দেখবেন দেখতে বিবাহিতদের মতো লাগবে, তখন কেউ নজর দিবে না। কেউ জানবে না এই কপালে কেউ চুমু দিয়েছে। আচ্ছা চুলন। শুভ্র সেরিন বেরিয়ে আসতে অধরার সাথে দেখা। তাকেও পাঠানো হয়েছে শুভ সেরিনকে ডেকে নেওয়ার জন্য। তারা তিনজন একসাথে যায় নিচে। সেরিনের সাথে শুভ্র সবার পরিচয় করিয়ে দেয়। সবাই মিলে সুন্দর একটা সময় কাটায়। শশী, আর্থ, তারা সবাই পাটোয়ারি বাড়িতে যাবে। সেরিনের কেন যেন যেতে ইচ্ছে করছে না। শুভ্র যাবে না মূলত সেই জন্য। মুখ ফুটে বলতে পারছে না। না হলে সবাই ভাববে জামাই পাগল মেয়ে। সেরিনের বিরক্ত লাগছে। এই বিরক্তি নিয়েই গাড়িতে উঠে সে। মাহি ড্রাইভ করছে, পাশে সেরিন বসা। মনে মনে সবাইকে বকা দিচ্ছে সেরিন। আমার আর বাবুর আম্মু হওয়া লাগবে না। যে যেভাবে পারছে আমায় জামাইয়ের থেকে দূরে নিয়ে যাচ্ছে। এক ঢাকা শহর, আরেক পাটোয়ারি বাড়ি। এই শুভ্রটাও না। বউয়ের জন্য একটু ওটা নেই। আমার মতো রোমান্টিক মেয়ের জামাই হওয়া চাই আরো চারগুণ রোমান্টিক। তা না। কি এক করলার জুস। সেরিনের ভাবনার মাঝেই পাটোয়ারি বাড়িতে এসে গাড়ি থামে। সন্ধ্যাটা আড্ডা মাস্তিতে কেটে যায়। তবে সেরিন শুভ্রকে ভীষণ মিস করছে। পাটোয়ারি বাড়িতে পুনরায় শশীর রুম সাজানো হয়। সেরিন আসেনি সাজাতে। সে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছে। কেউ আর জাগায়নি তাকে। আর্থ তার শালিকাদের সাথে ঝগড়াঝাটি আড্ডা মাস্তি দিয়ে সময় কাটিয়ে দেয়। এরই মাঝে কেটে গেছে এক সপ্তাহ। বিয়ের আমেজ শেষ হয়ে ব্যস্ততার আমেজ শুরু। সেরিনেরও পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়ে গেছে। যদিও শশীও এখন আছে চৌধুরী বাড়িতে। দুই বোনের একটা ভালো সময় কাটে। সন্ধ্যায় শুভ্র রুলস অনুযায়ী খাটের উপর পড়তে বসে সেরিন। তখন কোথা থেকে শুভ্র আসে। চুপচাপ সেরিনের পায়ের উপর মাথায় রাখে শুভ্র। সেরিন একনজর শুভ্র দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। শুভ্র সেরিনের সামনে আসা চুলে হাত ভোলায়। পুনরায় শুধায়, কয়েকদিন পর তুমি ঢাকায় ব্যাক করবা? আম্মু। আসতে চেঁচাচ্ছে কেন? আমি ঢাকায় যাব না। এই তুমি আমার কথা শোনবা নাকি মাইর দিব? আমি গেলে অন্য মেয়েরা কলেজে আপনার দিকে তাকিয়ে থাকবে। স্যার, স্যার বলে হোমওয়ার্ক দেখাবে। এই তুমি খোটা দিচ্ছ। তা নয়তো কি? দেখুন, আপনি ওদের দিকে ফিরেও তাকাবেন না। আপনার কত সুন্দর একটা বউ আছে। আসলে কি জানো সেরিন, আমি তোমায় বিয়ে করার পর থেকে একটু নরম হয়ে গেছি। আগের মতো তেমন রাগ দেখাই না কারোর সাথে। এই মানুষ সুযোগও পেয়েছে তাই এমন। এখনই ঠিক আছেন। ও তো রাগী হতে হবে না। শুধু মেয়েদের এভয়েড করবেন। ধুর পাগল। তোমার আমাকে কি মনে হয়? তুমি থাকতে আমি কেন অন্য মেয়ের দিকে তাকাবো? মনে থাকে যেন।
থাকবে। শশীর বেলকনি শুভ্রদের ব্যালনির সোজা পূর্ব সাইডে। রাতের ডিনার করে ফ্রেশ হয়ে সবে রুমে এসেছে শশী। আর্থ এখনো আসেনি, তার চাচুর কাছে কি দরকারে গিয়েছে। শশী বেকনিতে আসতে ভয় পেয়ে যায়। বাইরে অন্ধকার, অথচ সন্ধ্যা থেকেই আলো জ্বলেছে। তার উপর কেউ একজন হালকা মৃদু আলোতে পূর্ব সাইডে যাচ্ছে, যেটা দেখে ভয় রীতিমতো শশী জ্ঞান হারানোর উপক্রম। তড়িঘড়ি বেলকনির দরজা লাগিয়ে দিয়ে রুমে আসে। তার পেছনে দিয়ে আর্থ নিঃশব্দে রুমে প্রবেশ করে। শশী বলে ডাক দিতে, বেচারি সেখানে মাথা ঘুরে পড়ে যায়। আর্থ শশীকে ধরে বলে, হায় তুমি মা হতে চলেছ। কিন্তু আমি তো এখনো কিছুই করিনি। আর্থর কথাটা কানে বাজলেও চোখ মেলে তাকতে পারেনি শশী। বার কয়েক ডাক দিয়ে শশীকে খাটের উপর শুইয়ে বাইরে যায় আর্থ। সবাইকে ডেকে ডুকে তার রুমে নিয়ে আসে। সবাই বেশ চিন্তিত। আয়মান চৌধুরী ডক্টরকে কল দিতে 20 মিনিটের মধ্যে ডক্টর হাজির। শশীর প্রেশার চেক করে। আর্থ চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশে শুভ্রতাকে দেখে মিটিমিটি হাসছে। তাতে যেন আর্থর গা জ্বলে যাচ্ছে। শুভ্রকে আলতো করে কিল মেরে বলে, বিশ্বাস কর ভাই, আমি কিছু করিনি। কিন্তু ও যদি প্রেগন্যান্ট হয়ে যায়, না করলে বুঝি খাট ভেঙেছে। আর এটা তো খুশির খবর, আমিও বাবা হব। আইমিন তোর বাবুর বড় বাবা। রাখো তোর বাবা। খাট ভাঙলেই যে বাসর করা হয়ে যায় বিষয়টা এমন না। খাটটা আগে থেকে ভাঙা ছিল। দুজন বসায় আরো তাড়াতাড়ি ভেঙে গেছে। আর আর আমি ওকে কিছুই করিনি যে ওর বাবু হবে। তাহলে বাবুটা অন্যের, তুই সেটা বলতে চাচ্ছিস? আরে ভাই, বাসরই করলাম না, বাবু আসবে কোথা থেকে? স্লা, তাহলে তোর খাট আমি এসে ভেঙে দিয়ে গেছি? আরে ভাই, ওটা তোর বদদোয়া লেগেছে। ওদের কথার মাঝে ডক্টর বলে, কেন কিছু নিয়ে ভয় পেয়েছে? চিন্তার কারণ নেই, জ্ঞান ফিরে যাবে। তখন আর্থ জোরেই বলে, আল্লাহ বাঁচাইছে। আর্থর কথায় সবার দৃষ্টি আর্থর দিকে। বেচারা মুখ ফসকে কথাটা বলে আশেপাশে তাকাতে হুঁশ আসে। তখন আমতা আমতা করে বলে, আসলে আমি ভেবেছিলাম শুভ্র ভাই যেভাবে ভাবিকে ধমক দিয়ে অজ্ঞান করেছে, নাকি আমার ধমকে শশী অজ্ঞান হয়ে গেছে। না হলে তো আবার সবাই আমায় বকা দিত। তখন সুলতানা খানম বলেন, তার মানে তুমি ওকে ধমক দিয়েছ আর ও ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে? তখন আরফিন চৌধুরী ধমকে বলেন, কি ছেলে তোমরা, এত ধমকা ধমকি কিসের? এই তোমরা তো মেয়ে দুটোকে 2 দিনে হার্ট অ্যাটাকের রোগী বানিয়ে দিবে। এগুলো কোন ধরনের ধমকাধমকি যে মানুষ অজ্ঞান করে দাও? আরে বাবা, ওটা শুভ্র ভাই দেয়। আমি কোন ধমক দেইনি। শুধু বলেছিল শশী কাছে আসো। আর্থর কথার মাঝে পণ কেটে কথাটা বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায়। ওদের দুই ভাইয়ের কাণ্ড দেখে বাকিরাও কিছু বলে না। যে যেভাবে পেরেছে কেটে পড়েছে। আর্থ মনে মনে শুভ্রকে বকা দিচ্ছে। সবচেয়ে বেশি বকা দিচ্ছে শশীকে। কি এমন দেখেছে যে অজ্ঞান হয়েছে? আর এই অজ্ঞান হওয়াকে ঘিরে কত গল্প রটে গেল। এরই মাঝে কেটে যায় প্রায় 15 দিন। সেরিন ঢাকায় ব্যাক করলেও বেশি দিন থাকেনি। শুভ্রকে বলে আবার কুমিল্লায় চলে এসেছে। সময় রাত 11টা প্রায়। সবাই ডিনার করে রুমে চলে গেলেও সেরিন যায়নি। সে জগে পানি নিয়ে উপরে যাবে। লিভিং রুমে কেউ নেই। সবাই উপরে। সেরিন টেবিলের উপরে ফিল্টারের থেকে জগে পানি নিচ্ছিল। তার ডান সাইডে একটা কাঠের আলমারি টাইপের রাখা। তবে সেটায় কাচের আয়না, ভেতরে কিছু প্রাইজ টাইপের জিনিসপত্র সাজিয়ে রাখা। দেওয়ালের ওপার থেকে সেরিন কারোর কান্নার আওয়াজ পায়। কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে শক্ত করে নেয় সে। এই বিষয়টা নিয়ে অবশ্যই শশীর সাথে মেলা আলোচনা হয়েছে। ভূতু তো কিছুই না। সেরিন আলমারির সাইডে যায়। ফোনের ফ্ল্যাশ অন করতে দেখে আলমারির পেছনে হালকা ফাঁক দিয়ে একটা দরজার কাঠ বোঝা যাচ্ছে। সেরিনের আর বুঝতে বাকি রইল না বিষয়টা। সে সিদ্ধান্ত নেয় এটা সরিয়ে দরজার ওপারে যাবে। এর পেছনের মানুষটাই হয়তো অনেক কিছু বলতে পারবে। বাটকা এই মানুষটা। আর কেনই বা দেওয়ালের ওপারে বন্দি? সেরিন জগ রেখে আলমারিটা টান দেয়। অতটাও ভারী না, তবে সরানো যায়। একটু কষ্ট হবে। শক্ত করে আলমারিতে স্পর্শ করতে কারোর ছোঁয়া কাঁধে পেতে শিওরে উঠে সেরিন। গার ঘুরাতে দেখে জান্নাতুল ফেরদৌস। সেরিনের দিকে তাকিয়ে সে কি ডেভিল হাসি। সেরিন আমতা আমতা করে বলে, আরে মা, আপনি এখানে? তুমি আলমারিতে কি করছো? এমনিতে পানি নিতে এসেছি। আলমারিটা দেখছিলাম কাঠের, তো আবার পোকায় ধরেছে কিনা। গুড।
আমি তাহলে আসি মা। কথাটা বলে শেরিন জগার ফোন হাতে এক কদম ফেলতে জান্নাতুল ফেরদৌস খপ করে শেরিনের হাত ধরে নেয়। শেরিন পুনরায় পা স্থির করে তাকায়। তখন জান্নাতুল ফেরদৌস বলেন, আমি জানি তুমি অনেক কিছু বুঝে গেছো। তো চলো তোমায় আরো কিছু বুঝাই এবং বলি। থেমে পুনরায় বলেন, আসলে দেওয়ালের ওপারে একজন মানুষ বন্দি আছে, যাকে আমি আটকে রেখেছি। অবশ্য তুমি বলতে পারো আমি কেন আটকে রাখলাম। আমার মতলবটা আসলে কি? দেওয়ালের ওপারের মানুষটা একজন মহিলা। এই মহিলাটা আমার বোন। সেরিন যেন শোকর। তখন জান্নাতুল ফেরদৌস তাকে হাতে ধরে সোফায় বসায়। সেরিনের পাশে বসে বলে, জানো তো মা, আমি ভীষণ খারাপ একজন মা। শুভ্রকে আমি ভালোবাসি কিন্তু ও আমার থেকে দূরে থাকে। কিঞ্চিত রাগ আমার উপর। মূলত তার মায়ের মৃত্যুর পর আমি তার বাবার জীবনে না আসলেও পারতাম। জানো তো, আমি চাইলে সন্তান নিতে পারতাম। নেইনি, কারণ আমি চেয়েছি শুভ্র বাবার ভালোবাসাতে কারোর ভাগ না বসে। সৎ ভাই বোন আসলে যতই ভালো সম্পর্ক থাকুক কিঞ্চিত হলেও ঈর্ষা থাকে। আমার বোনও তোমার শ্বশুরকে পছন্দ করত। জানো তো, তোমার শাশুড়ি আসলে রোড অ্যাক্সিডেন্টে নাম দুর্ঘটনায় মারা গেলেও তাকে মারা হয়েছে। আমার বোন মেরেছে। এতদিন আমি অনেকটা পর পর বা ভিলেন টাইপের আচরণ করে নিজেকে রহস্যময়ী করতে চেয়েছি, যাতে আমার বোনের উপর সন্দেহ না পড়ে। ওর পরিকল্পনা ছিল চৌধুরী বাড়িতে ঢুকে সবাইকে নিজের কথায় চালানোর। কিন্তু চৌধুরীরা সোসাইটিতে অনেক সম্মানীয় লোকজন। ওদের সম্মানহানি বা পরিবার তছনছ হয়ে যাক আমি চাইনি। সেজন্য ওকে সরিয়ে আমিই বিয়েটা করেছি। ওকে ঠিক কি শাস্তি দিলে ওর পাপের শাস্তিটা পূর্ণ হবে আমার জানা নেই। তটিনী আমার ভালো ফ্রেন্ড ছিল। শুধু তটিনী না, আশরাফ মালিথার ওয়াইফও আমার ভালো ফ্রেন্ড ছিল। তুমি জানো বেস্ট ফ্রেন্ড এর মর্ম। তুমি তো এই যুগের মেয়ে। ওনাকে ছেড়ে দিন তাহলে। দিব ছেড়ে। সময় হয়তো হয়েছে। আশা করি ও আর এই পরিবারে ঢুকতে চাইবে না। ওনার নাম কি? জাহানারা। ওনাকে কবে ছেড়ে দিবেন? তুমি বলো। আগামী কালকে। আচ্ছা। সেরিন জান্নাতুল ফেরদৌসকে আগলে ধরেন। জান্নাতুল ফেরদৌসে সেরিনের কপালে চুমু খেয়ে বলেন, তোমার কাছে এই পরিবার নিয়ে বা শুভ্র নিয়ে প্রথমে যা বলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ইট শো ওকে মা। শুভ্রকে বলিও আমায় যাতে মা বলে ডাকে। আর বলিও কঠোর ভাবটা কমাতে। বলবো। আচ্ছা যাও, শুভ্র অপেক্ষা করছে। ঠিক আছে মা। কথাটা বলে সেরিন উঠে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কয়েক কদম ফেলতে শুভ্রকে দেখে। সেরিনের চোখে মুখে ভয়ের ছাপ। জান্নাতুল ফেরদৌস সেরিনের পেছনে দিয়ে ঘুরে দাঁড়াতে শুভ্রকে দেখে। দুজনেই ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সেরিন আমতা আমতা করে বলে, নিচে আসার কি হলো? আমি তো যাচ্ছিলামই। সেরিনের কথায় শুভ্র জান্নাতুল ফেরদৌসের থেকে দৃষ্টি সরায়। সেরিনের কথায় পাত্তা না দিয়ে জান্নাতুল ফেরদৌসের সামনে গিয়ে দাঁড়ায়। চোখের কোণে তার ওয়ানি চিকচিক করছে। জান্নাতুল ফেরদৌস শুভ্র চোখের দিকে তাকিয়ে আছে। সেরিন পরিস্থিতি বুঝে শুভ্র সামনে এসে শুধায়, প্লিজ মাকে ভুল বুঝবেন না। মা পরিবারের খারাপ চায় না। আপনি মাকে আমার মতো করে মা ডাকুন না। শুভ্র কথাগুলো শ্রবণ করে বলে, মা। জান্নাতুল ফেরদৌসের মনটা জুড়িয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে। শুভ্রকে বুকে জড়িয়ে কপালে চুমু খায় জান্নাতুল ফেরদৌস। সেরিন তাদের দেখে খুশি হয়ে যায়। তখন আবার আর্থ শশী কিছু নিয়ে খোঁচাখুচি করতে করতে নিচে আসে। ওদের তিনজনকে দেখে শশী বলে, আরে তোমরা এখনো ঘুমাওনি? এই বনু তোমরা কোথায় যাচ্ছ? সেরিনের কথায় শশী বলে, ওই যে দেওয়ালের ওপাশের রহস্য উদ্ঘাটন করতে। ওইটা জেনে গেছি। সেরিনের কথায় শশী চোখ মুখ ঢলা দিয়ে সামনে আসে। সেরিনকে বলে, এবার আমায় বল বনু। সেরিন তখন জান্নাতুল ফেরদৌসের বলা কথাগুলো বলে। এবং তারা সিদ্ধান্ত নেয় আগামী কালকে জাহানরাকে বের করে দিবে। শুভ্র সেরিনের সাথে উপরে যায়। শশী, আর্থ তারা একটু বাইরে যাবে। এই আর্থর শশীকে নিয়ে রাতের আকাশের শশী দেখতে যাবে তারা। শুভ্র সহ সেরিন রুমে আসতে শুভ্র সোফায় বসে পড়ে। সেরিন দরজা লাগিয়ে দিয়ে এসে সোজা শুভ্র কোলে বসে শুভ্র গলা জড়িয়ে ধরে। ঠোঁটে চুমু খেয়ে বলে, এবার প্লিজ নরম মনের হয়ে যাও মাই ডিয়ার হ্যান্ডাসাম শুভ্র স্যার ওরফে বাবুর পাপা। বাবুর আম্মু যখন বলেছে হওয়া যায়। আচ্ছা চলো আমরা বাবুর পাপা এবং বাবুর মাম্মাম হওয়ার মতো রোমান্টিক কাজটা করি।
এই তোমার মাথায় কি এই বাবুর আম্মু হওয়া ছাড়া কোন কথা নেই? এই শুনুন তো, আপনি আমার স্বামী, মানে একটা হালাল সম্পর্কে আছি আমরা। আর স্ত্রী হয়ে আমি আমার অধিকারটা আদায় করে নিচ্ছি। আপনি বলুন আপনার উপর আমার হক নেই। সে তো আছে। তাহলে এভাবে তাড়িয়ে দিচ্ছেন কেন? আচ্ছা আর তাড়াবো না। এখন আসো আদর করি। কথাটা বলে সেরিনের কোমর জড়িয়ে ধরে শুভ্র। প্রিয় পুরুষের ছোঁয়া নিজের সর্বাঙ্গে মাখছে সেরিন। আর শশী গাড়ি এক সাইডে থামিয়ে রাস্তায় হাঁটছে। শশী ভাবছে সেদিনের অজ্ঞান হয়ে যাওয়ার কথা। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরে তখন জানতে পারে আর সবার কি পরিমাণ বকা শুনেছিল। সেই সাথে 2 দিন পর তাদের খাট চেঞ্জ করা সে আরেক ঘটনা। শুভ্র এখনো আর্থকে চেতায় খাট ভাঙা নিয়ে। কিন্তু কে জানতো খাটটা এভাবে ভেঙে যাবে। আর্থ শশীর হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, শোনো আমার ব্যক্তিগত চাঁদ, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তাহলে শুনুন আমার ব্যক্তিগত সূর্য। আপনাকে প্রথমে সেরিন আমি সে যে ইমপ্রেস করেছে। এই তুমি কি বলছো? ঠিকই বলেছি। ওই যে কলেজে গেলেন চিনতে পারিনি কারণ জানি না তো আপনি প্রেম করছেন আমার সাথে। মানে সেরিনের সাথে? আস্তাগফিরুল্লাহ, আমি বড় ভাবির সাথে প্রেম করেছি। আরে ওটা তো আমিই ছিলাম। আমি আর সেরিন কি দুটি দেহ একটা আত্মা? আমরা টুইনের মতো। সে না হয় বুঝলাম। এবার বলুন আমৃত্যু অবধি আমায় ভালোবাসবেন? বাসবো, বাসবো, বাসবো। ভালোবাসি। আমিও ভালোবাসি। এবং আমরা ভালোবাসি। শশীর কথায় আর্থ হাসে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা দুজন বাড়ি ফিরে আসে। পরের দিন ওই রুমটায় যায় সবাই। সবাই বলতে মূলত শুভ্র, সেরিন, জান্নাতুল ফেরদৌস। জাহানারার অবস্থা অনেকটা কঙ্কালের মতো। জান্নাতুল ফেরদৌসকে দেখে কাপা কাপা গলায় বলে, বোন আমায় মুক্তি দে। আমি অনুতপ্ত। শুভ্র আমায় ক্ষমা করো। আমায় বের করো। কতগুলো বছর হলো দুনিয়ার আলো দেখিনি। তখন জান্নাতুল ফেরদৌস বলেন, আজকে তোর মুক্তির দিন। আশা করি বাকিটা জীবন সুন্দরভাবে কাটাবি। কাটাবো। তখন শুভ্র জাহানারার হাতের বাঁধন খুলে দেয়। সেরিন, জান্নাতুল ফেরদৌস তাকে ধরে বাইরে আনে। শুভ্র গাড়ি আনতে তাকে গাড়িতে বসিয়ে রওনা হয় জান্নাতুল ফেরদৌসের বাড়িতে। তারা দুই বোন ছিল। কোন ভাই নেই। বাবা মা অনেক আগে মারা যায়। বাড়িতে পুরান হলেও দেখাশোনা করার মতো মানুষ আছে। প্রথমে জাহানারাকে ডক্টর দেখানো হয়। মেডিসিন, জামা কাপড় কিনে তাকে বাড়িতে পাঠানো হয়। জাহানারা টেক কেয়ার করার জন্য দুজনকে রাখেন জান্নাতুল ফেরদৌসে। সেরিনকে নিয়ে শুভ্র চলে আসে। এরই মাঝে সেরিনের একটা কনসার্টের ডেট ফাইনাল হয়। সেই ফুড কার্নিভাল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার, আগারগাঁও, ঢাকা। লোকেশন কালেক্টেড। আগামী কালকের মধ্যে সেরিন ঢাকা চলে যাবে। শুভ্র তাকে নিয়ে একটু শপিং মলের দিকে যায়। দুজন মিলে কিছু কেনাকাটা করে। দুপুরের লাঞ্চটা তারা বাইরেই করে নেয়। বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 3টা বেজে যায়। শুভ্র সেরিনকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। এই তো তাদের সবার দিনগুলো ভালোই কাটছে। স্বাভাবিক আর 10টা মানুষের জীবনের মতোই। আজকে সেরিনের কনসার্ট। বিকেলের দিকেই রওনা হয় সে তার টিমের সাথে। এবারের কনসার্টে শুভ্র থাকবে না। তবে সেরিন তাকে ভীষণ মিস করছে। একটু রাগ জমেছে। শুভ্র চাইলে আসতে পারত। কিন্তু আসেনি। সন্ধ্যা 8টায় কনসার্ট শুরু হয়। সেরিনও মনোযোগ সহকারে গান গায়। সুন্দর একটা সময় কাটে সেরিনের। এই যে তার একটু একটু পরিচিত বাড়ছে সেটা তাকে কি আনন্দ দেয়। কনসার্ট শেষে তাদের বরাদ্দকৃত রুমে চলে আসে সেরিন। রাত তখন 12টা প্রায়। শুভ্র কল আসতে সেরিন ধরে। শুভ্র তাকে জিজ্ঞেস করে, কেমন কাটলো আজকের কনসার্ট? জানি না। এই তোমার কি হয়েছে বলো তো? কিছু না। বউফুল রাগ করে না। এই আহ্লাদ করতে আসবেন না। আচ্ছা ঠিক আছে। কয়টা চুমু দিলে রাগ ভেঙে যাবে? জানি না। আচ্ছা আগামী কালকেই কুমিল্লায় চলে আসবা। তখন গুনে গুনে 10টা চুমু দিব। লাগবে না বাল। আবার গালি দিচ্ছ। কই আর। দেখো তোমার একটু ভদ্র হওয়া উচিত। ঠিক আছে। যেদিন ভদ্র হব সেদিন কল দিব। আগামী কালকে কুমিল্লায় আসবা। ঠিক আছে। গুড নাইট। যা ঘুমা। সেরিন কল কেটে দেয়। ফোন রেখে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন ঢাকায় তার আন্টির বাসায় আসতে আসতে 11টার মতো বেজে যায়। ফ্রেশ হয়ে বসতে শুভ্র কল দেয়।
সেরিনকে জিজ্ঞেস করে, কি করছো? ভদ্র হচ্ছি। লাগবে না ভদ্র হওয়া? লাগবে। তোমায় নিয়ে পারা যায় না। ঠিক আছে। যেদিন পারা যাবে সেদিন কল দিলেই হবে। এই তুমি আবারও রাগ করছো? এই আপনি আমায় আর কল দিবেন না। ঠিক আছে। শুভ্র কল কেটে দেয়। সে তার অফিসের কাজে মনোযোগ দেয়। তখন আবার সেরিনের ফোনে কল আসে নিশাতের। মেয়েটার বিয়ে ঠিক। তার ভাইয়ের বন্ধুর সাথে। সেরিন কংগ্রাচুলেশনস জানায়। তবে মাহির জন্য একটু আধটু খারাপ লাগছে তার। তবে সমস্যা নেই, তার ভাইয়ের সাথে মেহেরের আকদ হবে সামনে। সেরিন একটা লম্বা ঘুম দেয়। বিকেলের দিকে সে তার ভিডিওগুলো এডিট করতে বসে। ঘণ্টাখানেকের মতো সময় যায় সব ঠিকঠাক করতে। একটা ভিডিও আপ দিয়ে সে তার আন্টির কাছে যায়। তার আন্টি তখন কিচেনে রান্না করছে। সেরিন বুঝল শুভ্র আসবে, কিন্তু তাকে বলবে না তারা কেউ। সেরিন চুপিসারে রুমে এসে বেকনিতে চলে যায়। সন্ধ্যার দিকে শুভ্র ঢাকায় আসে। হাতের জিনিসপত্রগুলো লিভিং রুমে রেখে সিদ্ধার্থের সাথে কথা বলে। সেরিনের আন্টি শুভ্রর জন্য হালকা নাস্তার আয়োজন করেন। শুভ্র সেসবের কিছুই মুখে নেয়নি। শুধু কফির মগটা নিয়ে সেরিনের রুমে প্রবেশ করে। সেরিন তখন খাটের উপর পা ছিটিয়ে ফোন স্ক্রোল করছিল। আচমকা শুভ্রকে দেখে ফেনটা সাইডে রাখে। সেরিনের দিকে তাকিয়ে শুভ্র কফিতে চুমুক দেয়। দরজাটা হালকা ভিজিয়ে সেরিনের সামনেই গিয়ে বসে। নিজের দিকে একবার তাকিয়ে সেরিনের দিকে দৃষ্টি স্থির করে বলে, দেখো কত কষ্ট করে, ক্লান্তি নিয়ে এতটা পথ জার্নি করে এসেছি। বলতে হবে তোমার রাগের পাওয়ার আছে বেশ ভালো। যে আমায় কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে এসেছে। আমি কি বলেছি আসার জন্য? তুমি না বললেও তোমার রাগ আর অভিমানরা আমায় বলে গেছে। সেরিন উঠে দাঁড়ায়। খাট থেকে নিচে নেমে বলে, ফ্রেশ হয়ে আসুন। আমি অপেক্ষা করছি। শুভ্র কফিটা শেষ করে ফ্রেশ হতে চলে যায়। সেরিন দরজাটা লাগিয়ে খাটের উপর বসে পড়ে। শুভ্র আসতে সেরিন শুভ্র কলার চেপে ধরে বলে, এরপর আমায় কুমিল্লা থেকে ঢাকায় আসার কথা বললে খুন করব কিন্তু। আচ্ছা করিও খুন। যখন আমি থাকবো না তখন বুঝবে। সেরিন কলার ছেড়ে বলে, আজে বাজে কথা বলছেন কেন? আমি তো ওটা থ্রেট দেওয়ার জন্য বলেছি। আমি এমন কিছু করব নাকি? দেখুন আপনি আমার 10টা না 20টা না একটা মাত্র জামাই। আমি এমন কিছু করব না। পাগল ওটা তো আমি জানি। এই শুভ্র স্যার, আপনি আগের থেকে একটু মিষ্টি হয়েছেন। আর কিছু বলার আছে? না। ঠিক আছে। 10টা চুমু পাওনা আছি কিন্তু। সেরিনের কথায় শুভ্র হেসে দেয়। সেরিনের হাত ধরে নিচে দাঁড়ায়। সেরিন তখন প্রশ্ন করে, এটা কি হলো? চলো সিদ্ধার্থ, আয়েশের সাথে গল্প করব। ওরা এখন পড়বে। আপনি আগে আমায় চুমু দেন। আরে চুমু পাগলি মেয়ে। কথাটা বলে শুভ্র গুনে গুনে 10টা চুমু দেয় সেরিনকে। সেরিন নিজের হাত ব্যাগটা গুছিয়ে নেয়, দরকারি জিনিসপত্র নিয়ে। না হলে আবার শুভ্র গুলো নিয়ে টানাটানি করতে হয় কুমিল্লায় গেলে। অথচ তার ব্লুটুথ চার্জার ঢাকায় থাকে। ব্যাগটা গুছিয়ে সেরিন শুভ্র কোলে বসে গলা জড়িয়ে ধরে। শুভ্র ঠোঁটে চুমু খেয়ে বলে, জামাই ভালোবাসি। ফাজিল হয়ে গেছো। কোন লেভেলের আনরোমান্টিক আপনি? এই আমি একটু আগেও 10টা চুমু দিয়েছি। কেউ ভালোবাসি বললে প্রত্যুত্তরে আমিও ভালোবাসি বলতে হয়। করলার জুসের মতো ঘুমাও, গুড নাইট, ফাজিল হয়ে গেছো, ফাজিল। এসব বলে না রে ভাই। ঠিক আছে, ধন্যবাদ বলে দেওয়ার জন্য। এবার বলুন, ভালোবাসি। সময় হয়নি। এটা বললে কোন মহাভারত অশুদ্ধ হবে? সেরিন আগের থেকে বেশি ফাজিল হয়ে গেছে। না, আজকে আপনার মুখ থেকে ভালোবাসি শুনেই ছাড়ব। সময় হলে বলবো। আমার ধৈর্য নাই। তাহলে ঘুমাও। আই। শুভ্র সেরিনকে পাত্তা দেয়নি। সেরিন বসে বসে আফসোস করছে। তার আর এই জন্মে শুভ্র মুখ থেকে ভালোবাসি শব্দ শোনা হবে না। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিল এই ভেবে যে, জামাইটা আমার। ভালোবাসলেও আমার। না বাসলেও আমার। শুভ্র মানে আমার। যাই হোক, ভালো তো ঠিকই বাসে। মুখে স্বীকার না করুক। বেশি কিছু বলে না। আবার ধমক বকা দিলে সমস্যা। সেরিন হার্ট হবে, কান্নাকাটি করবে। তখন শুভ্র তাকে ছিদকাদুনি উপাধি দিবে। দেখতে দেখতে কেটে যায় তিনটা বছর। এই 3 বছরে অনেক কিছু চেঞ্জ হলেও সেরিন, শুভ্র রাগে অভিমান, খুনসুটি আগের মতো থাকলেও ভালোবাসা তার থেকে বহুগুণ বেড়েছে।
তবে আজও শুভ্র মুখ থেকে ভালোবাসি শব্দটা শোনা হলো না। সেরিন ট্রিপল হয়েছে। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। শুভ্র একটু বেশি কেয়ার করে। সবাই বেশ খেয়াল রাখে সেরিনের। শশীর ছেলে বেবি হয়েছে 6 মাস হবে। মেহেরের সাথে মাহির বিয়ে হয়েছে বছরখানেক হলো। নিশাতের বিয়ের 3 বছর চলছে। তবে তাদের বন্ধুত্ব এখনো আছে। সেরিন জানে না নিশাত তার বিরুদ্ধে গিয়েছিল বা কিছু করতে চেয়েছিল। বলা যায়, শুভ্রই জানায়নি তাকে। মূলত নিশাতের রিকোয়েস্ট ছিল। শুভ্র কাছে ক্ষমা চেয়েছে। সেই সাথে বলেছে সেরিনকে এসব যাতে না বলে। তাদের বন্ধুত্ব সে স্টো করতে চায় না। শুভ্রও বলেনি সেরিনকে সে কষ্ট পেতে দেখতে পারবে না। সেরিনের গানের ক্যারিয়ার এগিয়ে 6 মাস হলো সে অবসরে। এই সময়টায় সেরিনের রিল্যাক্সে থাকা দরকার। সময়টা সন্ধ্যা। জান্নাতুল ফেরদৌসে, মীরা ইসলাম, সুলতানা খানমের সাথে লিভিং রুমে বসে আছে সেরিন। এখন বাড়িতে সবাই থাকে। সেরিনকে সবাই সময় দেয়। তখন শুভ্র আদিনকে শশীর ছেলে নিয়ে লিভিং রুমে আসে। ছেলেটা মাশাল্লাহ এক টুকরো চাঁদ। সবার ভীষণ আদরের। শুভ্র তো যেন তাকে চোখে হারায়। আদিনকে নিয়ে সোফায় বসে শুভ্র। সেরিন তার শাশুড়িদের সাথে কথা বলছে। মেয়েটার দিকে তাকালে শুভ্র খারাপ লাগে। চঞ্চল মেয়েটাও এখন অনেকটা চুপচাপ হয়ে গেছে। হাঁটতে চলতে অনেকটা কষ্ট হয়। শুভ্র বেশ চিন্তা। তার বাবু আর বাবুর আম্মু যাতে সুস্থ থাকে। সুস্থভাবে সব সম্পন্ন হয়। সবাই রাতের ডিনার করলেও জান্নাতুল ফেরদৌস সেরিনকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়। সবাই ডিনার করে রুমে গেলেও শুভ্র, সেরিন, জান্নাতুল ফেরদৌস এখনো লিভিং রুমে। সেরিনের খাওয়া শেষের অপেক্ষায় আছে শুভ্র। এই সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তাই কোলে নিয়ে রুমে যাবে। এরকমটাই করে যখন থেকে সেরিনের চলতে কষ্ট হয়। মেডিসিন খেয়ে সেরিন উঠে দাঁড়ায়। শুভ্র তাকে কোলে নিয়ে সিঁড়ি পাড়ি দেয়। রুমে এনে খাটের উপর বসায় খুবই যত্ন সহকারে। সেরিনের কপালে চুমু খেয়ে বলে, বাবুর আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সেরিন হাসে শুভ্র কথায়। শুভ্র বুকে মাথা দিয়ে রাত পার হয়ে সেরিনের। সকালে উঠে নামাজ আদায় করে নেয় সেরিন। সকাল সকাল শুভ্র সেরিনের ব্রেকফাস্ট রুমে নিয়ে এসেছে। যদিও সেরিন তেমন খেতে পারে না। তবে শুভ্র তার খাবারের দিকেও বেশ এলার্ট। সকালের নাস্তাটা নিজ হাতে খাইয়ে দেয় সেরিনকে। দেখতে দেখতে সেরিনের ডেলিভারির দিন চলেই আসে। সকাল বেলায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শুভ্র চিন্তায় ভালো লাগছে না। চৌধুরী পরিবারের মোটামুটি সবাই হসপিটালে। যেহেতু এমপির পরিবার এসেছে আলাদা একটা প্রায়োরিটি এবং সম্মান দেওয়া হয়। অপারেশন থিয়েটারের সামনে সবাই অপেক্ষা করছে। শুভ্র চিন্তিত মুখে বসে আছে। সে তো সেরিনকে আজও মুখ ফুটে ভালোবাসি বলল না। অথচ মেয়েটার কত আশা ছিল শোনার। শুভ্রকে এই চিন্তাটাই কুরে কুরে খাচ্ছে। যদি বলতে না পারে সেরিনকে। সে তো প্রকাশ না করলেও ভীষণ ভালোবাসে মেয়েটাকে। শুভ্র চিন্তার মাঝে একজন নার্স তার বাবুকে নিয়ে আসে। শুভ্র সবার আগে সেরিনের কথা জিজ্ঞেস করে। নার্স হাসি মুখেই বলেছে, সুস্থ আছে। শুভ্র তার মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খায়। তার বউফুলের আরেকটা মেয়েফুল হয়েছে। শুভ্র দুটো ফুল। একটা প্রথমে মেয়েফুল ছিল কারণ সেটা বাচ্চা বাচ্চা ছিল। তারপর হলো বউফুল। এখন এই ফুলের থেকে আরেকটা মেয়েফুল। শুভ্র মেয়েকে নিয়ে বাকিরাও ব্যস্ত হয়ে পড়ে। সেরিনকে রুমে আনা হলে শুভ্র তার কাছে যায়। সেরিনের হাতে কপালে চুমু খেয়ে বলে, বউফুল ভালোবাসি। আমিও ভালোবাসি। আমায় এত সুন্দর একটা মেয়েফুল দেওয়ার জন্য ধন্যবাদ তোমায়। সেরিন হাসে। শুভ্র ঝুঁকতে শুভ্র কপালে ঠোঁটে চুমু খায় সেরিন। শুভ্রও পুনরায় সেরিনের ঠোঁটে চুমু খায়। তখন আবার কোথা থেকে আর্থ আসে শুভ্র মেয়েকে কোলে নিয়ে। শুভ্রকে জ্বালানোর জন্য বলে, বিশ্বাস করো ভাইয়া, আমি ঠোঁট কাটা ছিলাম তবে তোমার মতো তো রোমান্টিক না। দেখো কোন লেভেলের রোমান্টিক হলে মানুষ হসপিটাল রোগী হয়ে থাকা বউয়ের থেকে চুমু নিতে এবং দিতেও ভুলে না। এই তুই চুপ থাকবি। আমি কত চিন্তায় ছিলাম তুই জানিস। আমার বউয়ের কিছু হয়ে গেলে আমার কি হবে। শুভ্র কথায় আর্থ হাসে। সেরিন শুভ্র দিকে তাকিয়ে হাসে। এই যে মানুষটার চোখে মুখে তাকে হারানোর ভয় দেখলে এতেই যেন সেরিনের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। শুভ্র মেয়েকে কোলে নিয়ে সেরিনকে দেখায়। সেরিন মেয়ের গাল টেনে দিয়ে বলে, মাশাল্লাহ আমার মেয়ে ফুল।
আমার মেয়ের নাম কি রাখবো? আপনি বলুন। সেহেরিস চৌধুরী পুষ্পকুমারী। পুষ্পকুমারী এই নামের অর্থটাও মেয়েফুল। আমার মেয়ে ফুল তো। 1 সপ্তাহ পর পুষ্পকুমারীর জন্য অনুষ্ঠান করা হয়। পাটোয়ারি বাড়ির সদস্য থেকে শুরু করে চৌধুরী পরিবার সবাই মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর ব্যবস্থা করা হয়। শুভ্র মেয়েকে বাকিরা সেরিনের নামের সাথে মিলিয়ে রাখা সেহেরিস বলে ডাকলেও শুভ্র, সেরিন দুজন তাকে পুষ্পকুমারী বলে ডাকে। পুষ্পকুমারীর জন্য এতিমখানার বাচ্চাদের টানা 2 দিন খাবার দেওয়া হয়। এছাড়া দোয়া মিলাদ সবই পড়াবশে সেই 1 সপ্তাহে। আজকে শুধু ফ্যামিলি মিলে ছোটখাটো একটা অনুষ্ঠান। শুভ্র মেয়ের জন্য ডায়মন্ডের লকেট কিনে এনেছে গিফট হিসাবে। সেরিন গোল্ডের চুড়ি এনেছে। সন্ধ্যায় সদ্য 8 দিনে পা রাখা সেহেরিস চৌধুরী পুষ্পকুমারীকে আনা হয়। তারা বাবা মা মেয়ে ম্যাচিং পড়েছে। সেহেরিস অনেকটা তার বাবার মতো চেহারা পেয়েছে। এই নিয়ে সেরিন হিংসায় জ্বলে। 10 মাস সে গর্ভে রাখলো আর চেহারা পেল বাবার। দিস নট ফেয়ার। সবাই মিলে কেক কাটে তাদের লিটল প্রিন্সেসকে নিয়ে। পাটোয়ারি বাড়ি চৌধুরী পরিবারে প্রত্যেকটা সদস্য তাদের চৌধুরী ভিলার লিটল প্রিন্সেসকে গিফট দিয়েছে। 8 দিনের বাচ্চাকে বেশিরভাগ গোল্ডের গিফট দিয়েছে। শুধু তার 2 নানা 3 দাদা বাবা এই 3জন ডায়মন্ড দিয়েছে। অধরা আদ্রিতা তারা সেরিনের মেয়ে নিয়ে ঝগড়া করে। কে বেশি কোলে নিবে, কে আগে কোলে নিবে। সেরিন তাদের ঝগড়া খুনসুটি গুলো দেখে আর হাসে। রাতের ডিনার করে সবাই গল্পের আসর জমায়। সেরিনকে রুমে নিয়ে দিয়ে আসা হয়। এখনো সে পুরোপুরি সুস্থ না। শুভ্র আর থাকেনি। তার বউ কন্যাকে নিয়ে রুমে চলে আসে। সেরিন বাবুকে ঘুম পাড়ায়। শুভ্র বসে বসে দেখছে তা। কে বলবে 4 বছর আগে এই মেয়েটাও একটা বাচ্চার মতোই ছিল। হাতে পায়ে বড় হলেও ব্যবহারে বাচ্চামি ছিল। আজ সেই আরেকটা বাচ্চার মা। শুভ্র মনে পড়ে বাবুর পাপা আর বাবুর আম্মুর কাহিনী। ঠোঁটের কোণে হাসি ফুটে তার। বাবু ঘুমাতে শুভ্র সেরিনকে তার কাছে টেনে নেয়। কপালে চুমু খেয়ে বলে, বউ ফুলের বাবুর আম্মু হওয়ার ইচ্ছেটা পূরণ হলো। থ্যাঙ্কস দাও আমাকে। বাবুর পাপা। হ্যাঁ। 4 বছর আগের ডাক। এখনো বুকের বা পাশে লাগে। কি সুন্দর ছিল সেই দিনগুলো। আসলেই সুন্দর ছিল। কি ফাজিল ছিলাম আমি। ফাজিল না হলে বুঝি আমি বউ ফুল আর মেয়ে ফুলকে পেতাম। আরেকবার বলুন বাবুর আম্মু ভালোবাসি। বাবুর আম্মু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। জানেন একটা কথা? কি? আপনার মুখ থেকে ভালোবাসি শব্দটা আজন্ম কাল শুনলেও আমার কানের তৃষ্ণা মিটবে না। এই শব্দটা শুনতে আমার কি পরিমাণ ভালো লাগে বলে বুঝাতে পারবো না। তাই। হ্যাঁ ভীষণ। বউফুল ভালোবাসি। ভালোবাসি আমার ব্যক্তিগত জিনকে। হয়নি। উহু। বলো। আগে চুমু দেন। হায়রে চুমু পাগল মেয়ে। কয়দিন পর আমার মেয়েও তোমার থেকে শোনে, দেখে শিখবে। কথায় কথায় বলবে, পাপা আগে আদর দাও। দিন তো। শুভ্র সেরিনের মুখশ্রীতে অসংখ্যা চুমোয় ভরিয়ে দেয়। পুনরায় বলে, আমার একমাত্র বউফুল, আমার মেয়েফুলের মাম্মাম আমার বাবুর আম্মু, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি এবং ভীষণ ভালোবাসি। মেয়েফুলের বাবা, আমার বাবু পাপাকে আমিও ভীষণ ভালোবাসি। আমার প্রথম এবং একমাত্র প্রেমিক পুরুষ এবং ভালোবাসার মানুষ। সমাপ্ত। গল্প হৃদয় সাইরে প্রণয়ের ছন্দ। লেখনীতে শার্লিন হাসান।